আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1297তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই শরীফুল ইসলামের জীবনের কলিজা কাঁপানো ভালোবাসা মুখরে করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল স্ত্রীর কবরে 12 বছর ধরে ঘুমায় স্বামী। ভালোবেসে ভালোবাসার মানুষকে না পেয়ে পাগল হয়ে যেতে শুনেছি। ভালোবেসে ভালোবাসার মানুষকে না পেয়ে সারা জীবন বিয়ে না করে চিরকুমার থাকতে শুনেছি। কিন্তু ভালোবেসে ভালোবাসার মানুষটা মরে যাওয়ার পরে তার সাথে কবরে 12 বৎসর ধরে থাকা জীবনের গল্পের অনুষ্ঠানে আমার মনে হয় প্রথমেই আমি শুনলাম। বন্ধুরা, হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই শরীফুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে শরীফুল ইসলাম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের বাবা নেই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন কৃষক এবং আমার ছোট বোনটা হওয়ার ঠিক কিছুদিন পরে আমার আব্বা রোগে অসুস্থে বিনা চিকিৎসায় মারা যায়। এবং বাবা মারা যাওয়ার পরে আমাদের এক জেঠু ছিল, মানে আমার আব্বার বড় ভাই, তিনি আমাদেরকে টুকে টাকা পয়সা দিত এবং তার ওই টাকা পয়সাগুলো দিয়েই আমাদের পরিবারটা চলতো। আমার বড় জেঠু মানুষ হিসাবে ঠিক ততটা ভালো ছিল না। আমার বাবা ছিলেন তার ছোট ভাইয়ের বউ। আমার বাবার মৃত্যুর পরে জেঠু আমাদের পরিবারে টুকিটাকে টাকা পয়সা দিত, চাউল ডাউল কিনে দিত এবং এইগুলো দেওয়ার বিনিময়ে তিনি একবার আমার মায়ের দিকে মানে তার মৃত ছোট ভাইয়ের বউয়ের দিকে খারাপ নজর দেয় এবং আমার মাকে তিনি কুপ্রস্তাব করে। আমার মা সেই কুপ্রস্তাবে রাজি হয় নাই এবং রাজি যেহেতু আমার মা হয় নাই, এরপরে তিনি আমার মায়ের নামে গ্রামে বিভিন্ন ধরনের বদনাম রটিয়ে দেয়। গ্রামের মানুষের কাছে তিনি আমার মায়ের নামে এই কথা সেই কথা অনেক কথা উঠে দেয়। শুধুমাত্র আমার দাদি তখন আমার মাকে সাপোর্ট করে এবং ওই দাদির সাপোর্টে আমার মা শেষ পর্যন্ত আমার দাদার বিটায় মানে আমার বাবার বিটায় থেকে যেতে পারে। এবং আমার এই ঘটনার পরে আমার দাদির সাথেও আমার কাকা মানে আমার জেঠু খুব বেশি কথা বলতো না। দাদি কেন আমাদের ঘরে আসে, দাদি কেন আমাদের খাবার খায়, দাদি কেন আমাদের সাথে এত ভালো সম্পর্ক, এই জন্য জেঠা দাদুর সাথে একেবারে কথা বলতো না, আমার দাদিরে মারতো পর্যন্ত। এরপরও ছোটোবেলা থেকে দাদির সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। আমার পরিবারের সাথে আমার দাদি মিশেছিল। আমার বাবার মৃত্যুর পরে একেবারে বট বৃক্ষের মতো আমার পরিবারটাকে তিনি আড়াল করে রেখেছে। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই। আমার যে বড় বোনটা এবং আমার ছোট বোনটা, তারা দুজনেই দেখতে অনেক বেশি সুন্দরী ছিল। আমাদের এলাকাতে হাতে গোনা কয়েকটা সুন্দরী মেয়ের মাঝে আমার বড় বোন আর আমার ছোট বোন ঠিক এরকমই ছিল। যাই হোক, আমরা তখন আমার বড় বোনকে বিয়ে দিয়ে ফেলে মোটামুটি ভালোই একটা পরিবারে বিয়ে দিই। যদিও ওই লোকটাও অনেকটা গরিব ছিলেন, অত বড় লোক ছিলেন না। ওই লোকের কাছে আমার বড় বোনকে বিয়ে দিই এবং বড় বোনকে বিয়ে দেওয়ার পরে আমার বড় বোন তখন ওই লোকের সাথে চলে যায় তার বাড়িতে। তখন পরিবারে থাকে আমি, মা, আমার ছোটো বোন আর আমার দাদিমণি। আমি তখন টুকিটাকি কাজ করতাম গ্রামে। ধরেন আমাদের রংপুর তো একটু অনুন্নত এলাকা ছিল, তো অত ভালো কাজ পাইতাম না। দিন চুক্তি পেট চুক্তিতে কাজ হতো। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। তো এখানে সেখানে টুকিটাকি কাজ টাজ করতাম এবং কোনোরকম কাজ টাজ করে পরিবার চলতো। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 13 থেকে 14 বছরের কাছাকাছি। যদিও আমার বয়স 13 বা 14 হয়, বাট আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যায়। আমার শরীরের গঠন উঁচে লম্বা, সর্বদিক থেকে আমি অনেকটা মানে আপনার মানানসই মানুষের মতো হয়ে যাই। এরপরে আমাদের এলাকার এক মহিলা, যার নাম হচ্ছে রেহানা, আমরা ওকে রেহানা আফা বলতাম। উনি আমার বয়সে প্রায় 2 থেকে 3 বছরের বড় হবে, না তার মানে আরও বেশি হবে, প্রায় ওনার বয়স 20 বছর তখন এরকমই হবে। তো উনি তখন ঢাকায় কি জানি কি চাকরি করে। ওটা তো আমি জানতাম না কি চাকরি করে। তো উনি ঢাকা থেকে বাড়িতে আসে। যখন বাড়িতে আসতো না, তখন দামি দামি কাপড় চোপড় ব্যবহার করতো। তা আমার ছোটো বোনের কাছে মাঝে মাঝে আসতো। আমার একেবারে ছোটো যে বোনটা আছে, আমার ছোটো বোনের কাছে মাঝে মাঝে আসতো। আইসা আমার ছোটো বোনের লগে ঘুরতে ফিরতে আমাদের বাড়িতে আসতো।
তো এরকম করতে করতে আমার মা একদিন ওই রেহেনারে বলতেছে, তুই তো ঢাকায় থাকিস, ঢাকায় কি চাকরি করিস তা তো আর জানি না, তোর ঢাকায় কি এমন কোনো চাকরি আছে আমগো শরীফুলরে দেওয়া যাইব? আমাদের শরীফুলের অবস্থা খুবই খারাপ, মানে ও ঠিকমতো চলতে পারে না, কাজকাম করতে পারে না, মানে বাড়িতে তো কাজই পাওয়া যায় না, এলাকায় তো কোনো কাজই নেই। আর ওই সময় তো দুর্ভিক্ষের মতো অবস্থা ছিল গ্রামে। তো ওরে বলতেছিল যে তো ঢাকা শহরে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে কিনা। তো রেহানা তখন বললো যে শরীফুল তো দেখতে শুনতে ভালো আছে, মানে আমার বয়স কম, বাট আমি দেখলে মনে হবে যেন আমার বয়স 30-এর উপরে। আমার শরীরের গঠন অনেক ভালো ছিল, লম্বা ছিলাম এবং যথেষ্ট পরিমাণের ফর্সা ছিলাম। আমার বাবা উঁচে লম্বা, সর্বদিক থেকে খুবই চমৎকার ছিলেন। দেন আমরা ভাই বোন সবাই আমার বাবার মতো হয়েছি। আমার মাও অনেক সুন্দরী ছিলেন। রেহানাকে তখন বলা হলো এবং রেহানা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি শরীফুলকে আমি যাওয়ার সময় আমার সাথে ঢাকায় নিয়ে যাব। আমার আম্মা তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে আলহামদুলিল্লাহ, এবার হয়তো আমার ছেলের একটা গতি হবে, আমার ছেলেই সম্ভবত এবার একটু ভালো থাকতে পারবে বা তার আর অভাব থাকবে না, আমাদের পরিবারের অভাবটা কেটে যাবে। আমার মা তখন এইরকম স্বপ্ন দেখে আল্লাহ তাআলার কাছে। এরকম করতে করতে আমারে তখন এই রেহানা আমি তো রেহানা আফাই বলতাম, রেহানা আফা বলতেছে তুই রেডি হ, জামা কাপড় ঠিকঠাক কর, তোরা আমি আমার সাথে নিয়ে যাবো। তা আমিও তখন ঢাকায় যাব, রং বেরঙের ঢাকা শহর, মানুষের মুখে শুনেছিলাম, রেডিওর মধ্যে ঢাকার খবর শুনতাম, লোকে বলে ঢাকা শহর নাকি টাকা উড়ে এবং রঙিন শহর ঢাকা, ঢাকায় কত কাহিনী, কত সিনেমা, কত গল্প, সেই ঢাকা নিয়ে ওই ঢাকায় যাব। আমি তো একেবারে ধুমধাম সুন্দর জামা কাপড় পরে আমি তখন ঢাকা শহরের উদ্দেশ্যে রেহানা আফার সাথে রওনা দিলাম। তো উনি তখন আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বিশাল এক বাড়ি ভাই, ও ভাই এমন বাড়ি আমার বাপের জন্মেও আমি দেখি নাই। রাজপ্রাসাদের মতো, আগে দাদির কাছে যেমন রাজাদের গল্প শুনতাম, রাজাদের বাড়ি যেরকম হয় 3-4টা দরজা থাকে, সৈন্য সামন্ত থাকে, শুনলাম এরকমই একটা বাড়ির মধ্যে আমাকে তখন হচ্ছে এই রেহানা আফা নিয়ে গেল। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে বাড়ির সামনে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে আমাকে থাকতে দিল। আমি তখন ওই ঘরের মধ্যে আছি। এই অবস্থার মধ্যে রেহানা আফা তখন করলো কি, আমি যেদিন গেলাম ওই রাতে আরেকটা লোক আছে, ওই লোকের সাথে আমি তখন রাতের বেলায় থাকলাম। ওই লোকে খাটে থাকলো, আমি নিচে ঘুমাইলাম। ওই লোকে আমারে বললো তোমার নাম কি? আমি বললাম যে শরীফুল। বলে কেন আসছো এখানে? আমি বললাম আমি এখানে মানে আমারে কোন কাজে আনছে রেহানা আফা তা জানি না। তো সেদিন ওই লোকটা আমারে বলতেছে কি যে ওই ঘরের মধ্যে আমাকে বলে যে শরীফুল, তোমারও তো দেখতে শুনতে অনেকটা ভালো মনে হয় এবং তুমিও মানুষটা অনেকটা ভালো আমার কাছে মনে হচ্ছে আর কি, বাট কেন জানি মনে হয় যে তুমি এখানে আইসা কাজটা ভালো করো নাই। ওই লোকটা বলতেছে। আমি তখন বললাম আপনি কি করেন? বলে আমিও এই বাড়িতেই কাজ করি, আমি ড্রাইভার। তাই আমি বললাম আপনি ড্রাইভার? বলে হ্যাঁ। তাই আমি বললাম আমারে কেন আনছে? বলে কেন আনছে এটা ঠিক জানি না, কারণ এই বাড়ি তো আসলে তেমন কোনো কাজ নাই। এরপরও তোমার কেন আনছে এটা জানি না, তবে এই বাড়িটা ভালো না, তুমি মনে হয় এই বাড়িতে এসে ভুল করে ফেলছো। তো উনি আমাকে এরকম করে বলতেছে, আমি আর কিছু মনে করলাম না, যে উনি আনছে যেহেতু আমি কাজ করি। এখন ওই লোকের কথা আমি বিশ্বাস করলাম না। সকালবেলা আমি তখন রেহানা আফার সাথে যখন দেখা হলো, ওনারা বললাম আপনাদের ড্রাইভার বলে এই বাড়ি নাকি ভালো না, আমি এই বাড়িতে এসে ভুল করে ফেলেছি। ড্রাইভার বলতেছে। রেহানা আফা তখন আমারে বলে খবরদার কারো কোনো কথা শুনবি না, কে কি বলে না বলে এসব শোনার দরকার নাই, তুই গরিবের ছেলে, কাজ করতে আসছিস, তুই মনোযোগ দিয়ে কাজ করবি। এবার আমাকে একটা স্যারের কাছে নিয়ে গেল। উনি নাকি স্যারের কাছে নিল, বয়স্ক একজন মানুষ, বয়স্ক বলতে আমাদের এলাকার মোটামুটি একটু বয়স্কই হবে, ওনার কাছে গেছি। পরে আমারই বলতেছে তোমার নাম কেমন? আমি শরীফুল। বলে শরীফুল, তোমার কাজ হচ্ছে আমার বাড়ির সামনে যে গার্ডেনটা আছে এটার মধ্যে পানি দেওয়া, বাগান টাগান পরিষ্কার করা, গেট পাহারা দেওয়া, গেটের মধ্যে থাকা এবং কখন গাড়ি আসে কখন যায় গেট খোলা, দারোয়ানির কাজ প্লাস হচ্ছে গার্ডেনের কাজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি এটা করবো। তো ওই দিন আমার কিছু কাজ শিখিয়ে দিলাম, আমি আমার মতো করে করতেছি। তো ওনাদের বাড়িতে যে ড্রাইভার আছে, ওই ড্রাইভারে তখন বললো যে এই তুমি তাহলে কাজ ওরে কাজ শিখিয়ে দাও। তো ড্রাইভার আমার কাজ শিখাইতে আছে। তো ড্রাইভার আমারে বলে যে শরীফুল, আমি আজকে অনেক বছর ধরে এই বাড়িতে চাকরি করি, বাইরেতেও তেমন কোনো কাজ নাই, গাড়ি নিয়ে খুব একটা বের হয় না, স্যারের গাড়ি স্যারে নিয়ে বের হয়, ম্যাডামের গাড়ি ম্যাডাম, আর ম্যাডামের মেয়েরা তাদের গাড়ি নিয়ে বের হয়, বাইরে তো আসলে তেমন কোনো কাজ নাই। কিন্তু এর পরেও তোমারে কেন এই বাড়িতে রাখছে আমি না ভাই বুঝতে পারি না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে, আমি ওই বাড়িতে কাজ করি, গাড়ি আসলে গেট খুলে আবার গেট লাগাই দিয়ে গার্ডেনের কাজ করি। কিন্তু ড্রাইভার আমার বারবার বলি এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না। তো এরকম করে সময়গুলো কাটতেছে। এমন করতে করতে একটা পর্যায়ে হলো কি, এই রেহানা আফা আমার সাথে বলে যে মাঝে মাঝে আমি মন খারাপ হইতো, আমরা বলে চল তোর নিয়ে ঘুরে আসি। তো উনি আমার নিয়ে ঢাকা চিড়িয়াখানা, জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন সহ শুরু করে শহীদ মিনার বিভিন্ন জায়গায় আমার নিয়ে ঘুরতে যাইতো। আমার তখন মন ভালো হয়ে যেত। এরকম করে ঘোরাফেরা করতাম, দুজনের মাঝে একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয় এবং উনি আমারে খাবার দেওয়া যায়, আমি ওনারে খাবার দেওয়া যায়, মোটামুটি দুজনের মাঝে খুবই মধুর একটা সম্পর্ক হয়। ওনার নিয়ে আমি ঘুরতাম ফিরতাম এরকম।
তো এরকম করতে করতে একদিন শুক্রবারে হলো কি উনি আমার বলে যে চল আমরা আজকে ঘুরতে যাব সকালবেলা। আমি বললাম যে ঘুরতে যাব কোথায়? বলে আজকে তোরে নিয়ে আমি সিনেমা দেখব। তো শুক্রবারে যেহেতু কাজ বন্ধ থাকে, শুক্রবারে বিকালবেলা আপনার প্রায় আপনার আড়াইটা কি 3টার দিকে হবে ওনার নিয়ে বেরোইছি। বেরোয় সিনেমা দেখলাম, ফুচকা আইসক্রিম খাইলাম, খাইয়া পরে বাড়িতে আসছে। এখন বাসায় আসার পরে দেখি যে বাসার মধ্যে সবাই জেগে আছে, মানে বাসার ম্যাডাম স্যার সবাই জেগে আছে এবং সবাই একটু অন্যভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। ওই দিন রেহেনা আপা আবার একটু মানে অন্যরকম জামা কাপড় গায়ে দিয়েছিল। আমার গল্পটা তো আজ থেকে বহু বছর আগের, তো সেখানে আসলে ওই ওয়েস্টার্ন ড্রেসগুলো খুব একটা পরতো না মেয়েরা। এরপরে উনি জিন্স প্যান্ট পরছে, একটু অন্যরকম জামা কাপড় পরে বেরোইছে এবং বের হওয়ার পরে দেখা গেল এবার যখন বেরোয় বাসায় আসছে, আসার পরে স্যার ম্যাডাম সবাই তখন মানে বাসার মধ্যে সজাগ। আসার পরে আমার স্যার একদিকে ডাইকে নিয়ে বলো যে শরীফুল কই গেছিলা? আমি বললাম যে রেহেনা আপার সাথে গেছি। বলে কই নিয়ে গেছে তোমারে? আমি বললাম যে আমার সিনেমা দেখতে নিয়ে গেছে। আমি বললাম, উনি বলে সিনেমা দেখতে নিয়ে গেছে কেন? তুমি কি ওর প্রেমিকা? ওরে বিয়ে করছো? তোমার বউ? আমি বললাম যে না। তো ওই যদি তোমার বউ না হয় তুমি তার নিয়ে সিনেমা দেখতে যাবা কেন? তা আমি আর কিছু বলি না। পরে উনি ধমক দেওয়ার পর আমি কিছু বলি না। পরে বলতেছে, এবার কিছুক্ষণ পর আমরা আবার রুমের মধ্যে ধমকাধমকি করে আবার নিয়ে আসে এবং রুমের মধ্যে আইসা আমারে বলতেছে যে মানে রুম থেকে বেরিয়ে আইসা ড্রয়িং রুমে আইসা আমারে বলতেছে, ড্রয়িং রুমে দিয়ে যে রেহেনাফা বসে আছে এবং অনেকক্ষণ ধরে বসে আছে। পরে রেহেনাফা তখন করলো কি, স্যারে তখন বললো যে তুই রেহানা ওরে নিয়ে ভিতরে যা। পরে আমার নিয়ে রেহেনাফা একটা রুমের মধ্যে গেল। যাওয়ার পর আমি বললাম, রেহেনাফা আমি আপনার মানা করছিলাম যে আমরা এই কাজটা না করি, আমার এই কাজটা ঠিক হয় নাই, আপনি আমার কেন নিয়ে গেলেন? আমি তো আপনার মানা করছি আমি যাব না, এরপরও আপনি আমার নিলেন কেন? উনি আমার বলে, শরীফুল একটা কথা বলি, আমার কথাটা মনোযোগ দিয়ে শোন, আমরা যদি এখান থেকে বাঁচতে হয় তবে এই কাজই করতে হবে। আমি বললাম কী কাজ? তো বলে যে স্যার আর ম্যাডাম বলতেছে তোর আর আমার মাঝে অবৈধ সম্পর্ক আছে, আমাদের মাঝে অবৈধ সম্পর্ক আছে, আমরা একে অপরের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি, বাইরে গেছি, আমরা হোটেলে ছিলাম, এখন ওটা আমাদেরকে বিয়ে করাই দিবে। আমি বললাম বিয়ে করাই দিবে? এটা কি বলেন? আপনি আমার বয়সের এত বড় একজন মানুষ, আপনি আমার বয়সের এত বড়, এখন বিয়ে করাই দিবে কেন? আমি বিয়ে করব না। উনি আমারে বলতেছে, দেখ শরীফুল এরকমটা করিস না, তুই যদি এখন ঝামেলা করিস তাহলে ঝামেলা আরও বাড়বে, যেভাবে হোক ঝামেলা কমাইতে হবে, ঝামেলা বাড়ানো যাবে না। ভাই না ভালো আমার কথাটা শোন। আমি বললাম আপনি আমার বড় বোনের মতো, আপনি আমার এলাকার মানুষ, আমি আপনার সাথে সিনেমা দেখতে গেছি, আপনি আমার বাড়ি পাঠা দেন, বাড়ি চলে যাব। পরে আমার বলে, আরে বেটা আমরা বিয়েটা করি আমরা, এরপর আমাদের মাঝে সব কিছু ঠিক থাকলে তো হয় না, তুই রাজি হয়ে যা। পরে যখন ধমকাধমকি করলো একটা বার যে আমি তখন রাজি হইলাম। রাজি হওয়ার পরে আমার ঘরের মধ্যে আনার পরে তখন আমাদের মানে কাজী ডেকে আইসা কলমা কাবিন করে বিয়ে করছে। কয় টাক ওই সময়ে, মানে যে সময় একটা মানুষের বিয়ের কাবিন হতো খুব বেশি হলে 2 লাখ টাকা, এর বেশি না। সেই সময়তে আমার বিয়ের কাবিন করে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কাবিনে তখন আমি রেহানাকে বিয়ে করাই। বিয়ে করানোর পরে ওই রাতে রেহানাকে আর আমাকে বাড়ির ভিতরে কাজের মহিলা যে রুমে থাকে সেই রুমে আমাকে আর রেহানাকে রাখে। রেহানা কিন্তু ওই বাড়ির কাজের মেয়ে ছিল, কাজের মেয়ের কাজ করতো। পরে রুমের মধ্যে রাখা দেয় এবং রুমে ঢুকানোর পরে আমি তখন কান্না করতেছি। রেহানাফা আমার বলে, কান্না করিস না, আমি তোর বউ, কান্না করিস না, মানে এরকম করে আমারে বলে। আমি তো আসলে এগুলো বুঝি না কিছু। ওনাকে দিকে আমি কখনো ওই নজরে তাকাইও নাই, যে ওরকম শারীরিক সম্পর্ক, খারাপ সম্পর্ক নজরে কোনো দিন ওনার দিকে আমি তাকাই না ওইসব নজরে। একটা পর্যায়ে আমারে বলতেছে যে এরকম করে কথা বলতে এক পর্যায়ে উনি বলতেছে যে উনি মানে কয়েকদিন ছিলাম, 1 দিন 2 দিন 3 দিন, একটা পর্যায়ে ওনার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হয় এবং যেহেতু উনি আমার বউ, তো এরকম করে সম্পর্ক হতো, তো ওই বাসায় থাকতেছি। তো এখন কিন্তু আবার সব ঠিক আছে, বাসার ম্যাডাম স্যার, এরপরে ওই ম্যাডামের মেয়েরা, মানে মোটামুটি সবাই তখন আমার সাথে ভালো ব্যবহার করে, মিষ্টি ব্যবহার করে আমার সাথে, সবাই একেবারে খুবই মধুর সম্পর্ক প্রত্যেকের সাথে। এই বাসার প্রত্যেকের সাথে আমার তখন খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় এবং এমন করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল প্রায় আপনার রেহেনাকে বিয়ে করার কয়েক মাস পরেই, 1.5-2 মাস পরেই মনে হয়, একদিন রেহেনা আমারে বলতেছে যে আমারে বলে যে শরীফুল একটা কথা বলি, তুই তো আমার জামাই, একটা কাজ করবি, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, তোরা আমি এক জায়গায় পাঠাবো, তুই একটু কাজ করে আসবি, আমারে বলে। তখন রাত্রে প্রায় আপনার 11টা কি 10:30 থেকে 11টা। আমি তখন বললাম কী কাজ? বলে এই সময়টা আমি সবসময় ম্যাডামের শরীর টিপে ঘুম পাড়াই দিই, মানে ওই সময় কিন্তু আবার ওনাদের যে স্যার আছে, মানে বাসার যে স্যার কিন্তু দেশে ছিল না, উনি দেশের বাইরে কোন জায়গায় জানি গেছে এই কয়েকদিন ধরে। পরে বলে আমি তো ম্যাডামের শরীর টিপা ম্যাডামের ঘুম পাড়াই দিই, এখন ম্যাডামের মানে আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, তুই যে ম্যাডামের একটু মেসেজ করে দে, ম্যাডামকে একটু শরীর মেসেজ করে দে। আমি বললাম আমি একটা ছেলে মানুষ, তুমি একটা মেয়ে মানুষ, তা আমি একটা ম্যাডামরে শরীর মেসেজ করবো, ম্যাডাম কি এটা মানবে? বলে আমি যেমনি পারি ম্যাডামরে মানাবো, তুই চল। এই কথা বলার পরে আমার তখন ম্যাডামের রুমে নিয়ে গেল এই রেহানা। নিয়ে যাওয়ার পরে
পরে ম্যাডামরে বলতেছে যে ম্যাডাম আজকে আমার স্বামী শরীফুল আপনার পা টিপে দিবে, আমার শরীরটা ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। ম্যাডাম বলে না 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 তুই টিপে দে। তারপরে রেহানা বলে যে না 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 আমি তো পারবো না, আমার শরীর ভালো লাগতেছে না, ও টিপে দিবে। পরে এই কথা বলার পরে আমার তখন বললো যে শরীর ম্যাসাজ করে দেওয়ার জন্য। এই বলে রেহানা তখন বেরিয়ে গেল এবং বেরিয়ে যাওয়ার পরে দরজাটা বাইরে থেকে লাগাই দিয়ে গেছে। কথাটা খেয়াল করবেন, দরজাটা বাইরে থেকে লাগাই দিয়ে গেছে। আমি পা ম্যাসাজ করতেছি যাই হোক, এসব কথা আসলে বলার মতো না, আমি শুধু বাস্তবতার জন্য কথাগুলো বলি, আমার পরিস্থিতি বোঝানোর জন্য। একটা পর্যায়ে তখন এই ম্যাডাম করলো কি, আমার এই ধরনের কাজে মানে জোর করে, একেবারে জোর জবস্তি করে আমার সাথে এই ধরনের কাজ করলো। এবং ওনার বয়স আমার মায়ের বয়সের কাছাকাছি হবে, এরকম বয়স্ক একজন মহিলা। খুবই খারাপ লাগছে। লাগার পরে আমি যে বাইরে থেকে দরজা লাগানো, আমি যখন বেরোবো পর দরজা ধাক্কাইতেছি, রেহানা দরজা খুলে দিছে। মানে আমি বুঝছি রেহানা গেটের কাছে দাঁড়াই ছিল, মানে এটা আমি পরে বুঝছি আর কি। কিন্তু বেরোইছি, বেরোয়ার পরে রুমে গিয়া আমার ম্যাডাম আমারে বলে দিছে যে তুই কিন্তু ওর কাছে বলবি না যে তোর সাথে আমার এটা হয়েছে। আমি কিছু বলি নাই। এবার রুমে গিয়ে বসে আছি, রুমে গিয়ে বসে থাকার পরে আমার শরীরটা খারাপ লাগতেছে। পরে আমার বলে কী হয়েছে, আমি বললাম কিছুই হয় নাই। মানে ওর কাছে বলতে ম্যাডাম মানা করছে, যার জন্য আমি বলি নাই। বলছে যদি ওর কাছে বলস তাহলে আমি তোর জেলে দিয়ে দিব। এইভাবে এর একদিন পরে আবারও রেহেনা আমার বলতেছে চলো ম্যাডামের হাত পা টিপে দিবা। আমি বললাম না আমি আর যাবো না, আমি আর ম্যাডামের হাত পা টিপতে যাবো না। পরে রেহেনা আমার বলতেছে তুমি যাইবা না, মানে তুমি যদি না যাও তাহলে ম্যাডাম রাগ করবে। ম্যাডাম বলতেছে তোমারে যাওয়ার জন্য। মানে একরকম জোর জবস্তি করে রেহেনা আমার আবার ওই ম্যাডামের রুমে আমাকে আবার নিয়ে গেছে। এবার ম্যাডাম রুমে নিয়ে যাওয়ার পরে আমি একইভাবে ম্যাডামের সাথে এই কাজ আবারও হয় এবং হওয়ার পর আমি বেরিয়ে আসি। এবার দেখা যায় প্রায় প্রতিদিন আমাকে ওই রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এই ধরনের কাজ ম্যাডাম করে এবং এমন করতে করতে স্যার চলে আসে। মানে ওনাদের যে স্যার যে দেশের বাইরে গেছে ম্যাডামের হাজব্যান্ড তখন চলে আসে। ঠিক যেদিনই ম্যাডামের হাজব্যান্ড থাকে না বা ম্যাডামের হাজব্যান্ড বাইরে যায় দিনের বেলায়, রেহেনাকে ম্যাডাম এদিক সেদিক পাঠায় দেয় আমার সাথে এই ধরনের কাজ ও করে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি রেহেনাকে বলতেছি আমি এখানে কাজ করবো না, আমি চলে যাব। মানে আমার দ্বারা তো এগুলো সম্ভব হচ্ছে না, এভাবে এই ধরনের খারাপ কাজ করা আর কত করব। আমি রেহেনারে বললাম যে আমি এখানে কাজ করবো না, আমি এখান থেকে চলে যাব, তুমি এখানে কাজ করো, আমি চলে যাব। আমাকে বলে কেন চলে যাবা, কেন না তুমি থাকো, তুমি আমার স্বামী, আমার সাথে থাকবা, আমরা একই ঘরে থাকতেছি, একই বাসায় থাকতেছি, এটি তো আমাদের জন্য অনেক ভালো, তুমি কেন চলে যাবা। আমি বললাম না আমার শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা খারাপ লাগতেছে, আর এই বাসায় কাজ করলে আগে পরে আমার সমস্যা হবে, আমি এই বাসায় কাজ করব না, মানে আমি এই বাসায় কাজই করব না। ও আমারে বলতেছে কাজ করবো না মানে তোমার করাই লাগবে, মানে এবার আমার উপরে ও চাপ প্রয়োগ করতেছে যে কাজ করাই লাগবে। আমি তখন বললাম যে রেহানা তুমি এটা কী ধরনের কথা বলো, কাজ করা লাগবে মানে আমি কি এখানে কিনা গোলাম নাকি ওদের যে ওরা বললেই আমি কাজ করব। আমার বলে না কাজ করতে হবে, তুমি কাজ করো। এবার জোর জবস্তি করে আমার সাথে এগুলো করাইতেছে। একটা বার যে আমি বললাম যে না আমি এগুলো করবো না, আমি এগুলো করবো না, আমি মানে রেহানাকে বলতেছি আমি কাজই করবো না। পরে রেহানা আমাকে খুবভাবে ধরে আমার বলে কী হয়েছে আমার কাছে বলো, কী হয়েছে আমার কাছে বলো। যখন আমার এইভাবে জ্বরে তখন আমি বাধ্য হইয়া মানে একেবারে নিরুপায় হইয়া তখন রেহানার কাছে বলি যে তুমি যে আমার ম্যাডামের কাছে পাঠাও ম্যাডামের শরীর মেসেজ করার জন্য, ম্যাডাম তো আমার সাথে এই ধরনের কাজ করে। এইটা বলার পরে রেহানা তখন খেপে যায়, কি বললো তুমি এটা সত্যি এটা? আমি বললাম হ্যাঁ ম্যাডাম সত্যি আমার সাথে এই ধরনের কাজ করছে। এবার ও যে ম্যাডামকে বলছে, এখন ম্যাডামকে বলার পরে ম্যাডাম নাকি ওর কাছে বলছে যে আমি নাকি ইচ্ছা করে করছি, মানে জোর করে করছি। ম্যাডাম আমার মায়ের বয়সে উনি মান সম্মানের ভয়ে কারো কাছে বলে না আমি নাকি জোর করে করছি। ভাই আপনি লাস্ট পর্যন্ত শুনলে অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কি পরিমাণে চিটিং হতে পারে। রেহানা তখন এসে আমার বলতেছে তুই আমার কাছে মিথ্যা বলস, তুই ইচ্ছা করে ম্যাডামের সাথে এগুলো করছস, তুই যখন এগুলো করছস তোর এখন করাই লাগবে, তুই এগুলো বন্ধ করতে পারবি না। এবার শুরু হলো ওপেনলি। একটা সময় তো ছিল আপনার ধরেন লুকায়িতভাবে, এখন পুরো ওপেনলি। রেহানা আমাকে নিজে ম্যাডামের রুমে দিয়ে আসে এবং ম্যাডামের সাথে আমার এই ধরনের কাজ করতে হয়। আমি করবো না কিন্তু তারপরেও জোর করে আমাকে এই ধরনের কাজ করায় এবং করাইতে এবার রেহানা আমারে বলো তোর করাই লাগবে। মানে এখন আমি ক্লিয়ারলি বুঝতেছি যে সবই ছিল রেহানার প্ল্যানিং, এই সবই ছিল রেহানার প্ল্যানিং এবং রেহানা এই কাজটা পুরো প্ল্যানিং করে আমার সাথে প্ল্যানিং করে পরে আমি কি করলাম, ওই যে বাসার যে ড্রাইভার আছে ড্রাইভারের সাথে মাঝে মাঝে একটু কথা বলার জন্য চেষ্টা করি, কারণ ড্রাইভার তো প্রথমে আমাকে বলছিল এই বাসাটা ভালো না, এখন তো আমি চক্রান্তে ফাইসে গেছি। পরে আমি ড্রাইভার একটু ইঙ্গিত দিই যে আমার সাথে এগুলো হইতেছে, এখন আমি কি করব। ড্রাইভার তখন আমার শিখে দেয় বাসার যে স্যার আছে স্যারের কাছে বলে দাও, কারণ আমাদের বাসার স্যার অনেক ভালো মানুষ, তুমি স্যারের কাছে বলো এবং দেখবা স্যারের কাছে বললে সব কিছু সমাধান হয়ে যাবে, তুমি এই বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতে পারবা। তুমি যারা বিয়ে করছো রেহানা এই মেয়েটা আগ থেকেই খারাপ, তার চরিত্রে আগে থেকেই সমস্যা এবং ও এর আগে অনেক ছেলেকে এই বাসায় আনছে গার্ডেনের কাজের কথা বলে এবং ওই ছেলের ও বিয়ে করছে এবং তোমার আগে এরকম কাহিনী অনেকগুলো করছে। মূলত ওই ছেলেগুলোকে আনে এই বাসার ম্যাডামের জন্য, কারণ এই বাসার ম্যাডাম অত্যাধিক খারাপ,
ম্যাডাম তার হাজব্যান্ডকে পছন্দ করে না, হাজব্যান্ডের বয়স হয়ে গেছে, এখন ম্যাডাম এই ধরনের কাজ করে বাইরে বাইরে, এবং এই কাজগুলো রেহানাকে দিয়েই করায়। বিভিন্ন জায়গা থেকে ছেলেকে কাজের প্রলোভন দিয়ে আনে এবং আনার পর ওই ছেলেগুলোর সাথে ম্যাডাম এই ধরনের খারাপ কাজে তখন লিপ্ত হয়ে যায়। আমি তখন বললাম যে শালার মানুষ দুনিয়াতে এত খারাপ হতে পারে, নিজে বউ হইয়া কীভাবে আমার সাথে এই ধরনের কাজগুলো করে। এরপরও সহ্য করে নিছি যে ঠিক আছে আল্লাহ তাআলা ভাগ্যে কী রাখছে দেখে আমি তারপরেও মেনে নিছি। এরকম করে ভাই সময়গুলো কাটতেছে, 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে, কিন্তু সময়ের কোন মানে সময় যাইতেছে, কাজের পরিবর্তন হচ্ছে না। এটাই এমন করে বসের কাছে বলবো কি বলবো না, আমি তো ভাবতেছি যে বসের কাছে বললে কি হয়, বস আমাকে আস্ত রাখবে, যদি বস আমাকে মারে এই কথা বলে একদিন আমি রেহানাকে বিষয়টা বলে দিলাম যে আমি তো বসকে জানাই দিব যে ম্যাডাম আমার সাথে এগুলো করে, আমি বসকে জানাই দেবো। রেহানা আমারে বলে তুই বসকে জানাই দিবি, যদি তুই এগুলো বসকে জানাস তাহলে তোর উপায় থাকবে, তোর ঘাড়ের মাথা থাকবে, তোর ঘাড় থেকে তো বস মাথাটাই আলাদা করে দিবে। বস কত রাগী মানুষ তুই জানিস, এই কথা ভুলেও বসকে বলিস না, এই কথা বসকে তুই বলবিই না, বসকে তুই এই কথা বলবিই না। এবার আমি বসকেও বলি না ভয়ে। এবার করে এরকম করতে করতে একদিন আমি চিন্তা করলাম আমি বাসায় আমি আর থাকবো না, আমি এই বাসায় থাকবো না, আমি কিছু মানে ভাড়ার টাকা ম্যানেজ করে, আমার বাড়ি রংপুরে, ভাড়ার টাকা ম্যানেজ করে আমি তখন একদিন মানে দিনের বেলায় বাসা থেকে পালায়া যাই। গেটে দাঁড়ায় থাকি, গেট থেকে পালায়া যাই, রিক্সা দিয়ে কাউন্টার আসে, কাউন্টার থেকে তখন আমি আমার বাড়িতে রওনা দিছি। ওই সময় আপনার এরকম এখন যেরকম অ্যাভেলেবেল বাস আছে, চাইলে বাস পাওয়া যায়, কিন্তু ওই সময় তো সহজে বাস পাওয়া যেত না। প্রায় 1.5-2 ঘন্টার মতো দাঁড়ায় থাকে, তারপর আমি সিরিয়ালে একটা বাস পাই, ওই বাস নিয়ে করে আমি তখন আপনার রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আলহামদুলিল্লাহ রংপুরে গিয়ে পৌঁছানোর পর আমি তখন বাড়িতে যাই। আমি যেদিন রংপুরে বাড়িতে গেলাম, আমি বাড়িতে যাওয়ার প্রায় 3 দিন পরে রেহানা তখন আমাদের বাড়িতে চলে আসে গ্রামে। আইসা রেহানা তখন করে কি আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে কাবিনের পেপার সহ দেয় বিচার, 5 লক্ষ টাকা কাবিনে আমি ওরে বিয়ে করছি, যদি ওরে আমার ছাড়তে হয় তাহলে ওরা কাবিনের টাকা দিয়ে ছাড়তে হইব। তো ওই সময় আমার ছোটো বোনটারও বিয়ে হয় না, আমার ছোটো বোনটাও বিয়ের বয়সী, ছোটো বোনটারও বিয়ে হয় নাই। এখন আমি কি করব, আমি পুরো নিরুপায় হয়ে গেছি। চেয়ারম্যান একদিন আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতে এসে আমার মাকে জানায় গেছে যে এই ঘটনা, এই রেহানা তো কাবিনের কাগজ নিয়ে আসছে, কাবিনের পেপার দেখাইছে, এখন তোমার ছেলের সাথে তো তোমার ছেলে তো ওখানে গিয়ে রেহানারে 5 লক্ষ টাকা কাবিনে বিয়ে করছে, এখন কী করবা, এটার কী করবা, হয় রেহানারে তোমার বাড়িতে উঠাও, নাহলে তোমার ছেলের কিছু একটা করতে বলো। এবার আমি বললাম যে ঠিক আছে, আমি মানে আমার আম্মা তখন বললো যেহেতু এরকম হয়েই গেছে আমি আমার ছেলেরে বুঝাই, দেখা যাক কী হয়। মা তখন আমার সাথে আলোচনা করে। এখন ভাই মাকে কি আর এসব কথা বলা যায় বলেন, মা তো বয়স্ক মানুষ, গ্রামের মানুষ, তারাই আমি কেমনি এসব কথা বলি। আমি তো মায়ের কাছে বলি না, মারে বলতেছে যে মা ভালো না, এই সেই যাবো না, এটা ওইটা। মা আমার বলে তাহলে তো রেহানাকে আমাদের বাড়িতে আনতে হবে। এখন রেহানাকে আমাদের বাড়িতে আনতে হবে, আমাদের মানে রেহানা বলতেছে ওর সাথে ঢাকায় চলে যাওয়ার জন্য, ওর সাথে ঢাকায় গেলেই সব ঠিক, আর ঢাকায় যাওয়া মানেই তো আমাকে ওই কাজে ব্যবহার করবে, ওই কাজেও আমাকে ব্যবহার করবে, এই জন্য আমাকে ঢাকায় নিতে যাচ্ছে। তাই আমি বললাম যে না, আমি ঢাকায় যাব না, আমি ঢাকায় যাবই না, যত যাই হোক যেটাই হোক আমি ঢাকায় যাব না। আমার আম্মা বলে তা তুই যদি ঢাকায় না যাস তাহলে তো রেহানাকে আমাদের বাড়িতে আনতে হবে, রেহানাকে আমাদের বাড়িতে আনতে হবে, রেহানাকে আমাদের বাড়িতে না আনলে তো হবে না, নাই তো চেয়ারম্যানের বিচার দিছে, বা চেয়ারম্যানের কাছে যেহেতু বলে গেছে, তা চেয়ারম্যান তো আমাদের এলাকার আরও লোকজনকে জানাবে, এইটা সামনের দিকে আরও খারাপের দিকে হয়ে যাবে, আরও খারাপই হয়ে যাবে। এখন বাবা কি করবি? আমি বললাম মা তুমি কি করবা না করবা এটা তুমি জানো, আমি কিছু জানি না, আমি রেহানার সাথে কোনোদিনও থাকতে পারবো না, এবং রেহানাকে আমার ভালোই লাগে না, এবং ও ভালো না, শুধু মারে বলি ও ভালো না। একবার যে আমিও যাতে রাজি হই না, এবং রেহানাও বলতেছে নাইলে ওর কাবিনের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চেয়ারম্যান একটা সময় আমার আম্মারে বলে তুমি রেহানাকে বাড়িতে নিয়ে আসো, যেহেতু এরকম হইতেছে রেহানাকে বাড়িতে নিয়ে আসো। এবার রেহানাকে আমার আম্মা চেয়ারম্যানকে ধইরা গ্রামের 2-1 জনকে ধরে রেহানাকে আমাদের বাড়িতে আনছে। এ আমার বয়সের অনেক বড়, আমি তখন বুঝি না ও কি ঢাকায় চাকরি করে না। ভাইও আমাদের বাড়িতে আসছে, আসার পরে রাতের বেলা ওর সাথে আমি যেদিন ঘুমাই প্রথম রাতে, ও আমার বলে তুই আমার বিয়ে করে আমার রেখে চলে আসলি। আমি বললাম তুই ইচ্ছে করে আমাকে ম্যাডামের সাথে শোয়াইতি, আমি এগুলো জানতাম না, তুই আমার সাথে এগুলো করতি। ও আমার বলে আমি ইচ্ছে করে করতাম না, চল তুই ঢাকায় চল, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম না যাবো না। তো যাবো না বলাতে ও রাতের বেলা আমার উপরে কী পরিমাণের অত্যাচার করে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না, মানে কী পরিমাণের অত্যাচার যে ও আমার উপরে করে ভাই আমি জানি আর আমার আল্লাহ জানে, মানে মারাত্মক লেভেলের অত্যাচার করে আমার উপরে। তো আমি এগুলো সহ্য করি। এখন কি করবো, রাতের বেলায় আমার সাথে যা করে আমি সবই সহ্য করে যাই। ওর কথাই একটা তুই ঢাকায় চলে আয়, আমি যদি ঢাকায় চলে যাই তাহলেই সব কিছু সমাধান হয়ে যাবে। ঢাকায় গেলে পরেই সব সমস্যার সমাধান 7 খুন মাপ, এমন একটা অবস্থা। কিন্তু আমি ঢাকায় যাব না, আর ঢাকায় আমি কেন যাবো না এটা তো আপনি ভালো করেই জানেন। এমন করতে করতে দেখা গেল যে আমার সাথে তো ঝগড়া করে করে আমার সাথে মারামারি করে, আমার সাথে কিলাকিলি করে এক পর্যায়ে আমার আম্মার সাথেও শুরু করছে। আমার আম্মার গায়ে হাত তোলে, আমার ছোটো বোনটার গায়ে হাত তোলে, মানে ও ঢাকায় চলে যাবে। ওর কথা হচ্ছে ও ঢাকায় থাকবে, আমাকে নিয়ে ঢাকায় চলে যাবে। এই জন্য আমার মায়ের সাথে আমার ছোটো বোনের সাথে ও তখন এরকম করতেছে।
ভাই পরিস্থিতি তখন এতটাই আমার অনুকূলে চলে গেল, আমার এগেনস্টে চলে গেল, আমি কোনোভাবে আর কোনো কিছু ঠিক করতে পারলাম না। ও তখন চেয়ারম্যানকে বিচার দেয়। একদিন চেয়ারম্যান আমাদের বাড়িতে আসছে, দরবার করছে। দরবার করার পরে চেয়ারম্যান বলতেছে যে যদি তোমাদের কাছে মনে হয় রেহানা খারাপ, রেহানাকে তোমরা রাখবা না, তাহলে রেহানাকে তার বাড়িতে পাঠিয়ে দাও। ওর সাথে ঝামেলার প্রয়োজন নেই, কোনো ফাইটিংয়ের প্রয়োজন নেই। ওর বাড়িতে পাঠিয়ে দাও, কিন্তু কাবিন বাবদ যে টাকা হয়েছে কাবিনের টাকা দিয়ে দাও। আমার মা তখন বলে, চেয়ারম্যান সাহেব আপনি এটা কী বলেন? আমি যদি আমার ঘর বাড়ি জায়গা সম্পত্তি সবই বিক্রি করি, তাহলেও কি আমি এই কাবিনের টাকা পরিশোধ করতে পারবো? আমার পক্ষে কি কাবিনের টাকা পরিশোধ করা সম্ভব? আমার একটা মেয়ে এখনও অবিবাহিত, আমি মেয়েটারই বিয়ে দিতে পারি নাই। তার উপরে আমাদের নুন আনতে পান্তা পোড়ায়। এই অবস্থার মধ্যে আমরা কেমনে টাকা কোথায় পাবো বলেন? কিভাবে আমরা এই মেয়ে বিদায় করবো? আমাদের তো এত টাকা নাই। চেয়ারম্যান তখন বলে, তো তোমার ছেলে বিয়ে করছে, এখন তো তুমি আর এসব কথা বললে হবে না। তুমি কোত্থেকে টাকা আনবা, কী করবা না করবা, এটা তুমি জানো, এটা তো আর আমরা জানি না। এটা আমাদেরকে বলে কোনো লাভ নাই, তোমার এই টাকা দেওয়াই লাগবে। এবারে রেহানার অত্যাচার আমাদের ঘরের ভিতরে আরও বিকট আকার ধারণ করে, মানে এমন এক অবস্থা ভাই। একটা পর্যায়ে রেহানা হঠাৎ করে আমার আম্মারে বলতেছে, আচ্ছা ঠিক আছে, এই যেহেতু মনে করেন শরীফুল এরকম করতেছে, তাহলে আমার যে ছোটো বোন আছে, ওই আমার ছোটো বোনরে নিয়ে ঢাকায় চলে যাবে। আমার মায়েরে বলে, আমি তোমার ছোটো বোনরে নিয়ে আমার ছোটো বোনরে নিয়ে ঢাকায় যাবে। ভাই যখনও এটা বললো আমার ছোটো বোনরে নিয়ে ঢাকায় যাবে, আমার তো তখন বুঝে গেছে ও তো এরকম খারাপ মেয়ে। তো আমার ছোটো বোনরে নিয়ে যাওয়াই মানে ঢাকাতে আমার ছোটো বোনরে দিয়েও খারাপ কাজ করাইব। তো আমার ছোটো বোনরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা ছেলে পছন্দ করতো। ছেলেটা ব্যান গাড়ি চালায়, একটু গরিব, কিন্তু আমার বোনেরে পছন্দ করছে, বিয়ের প্রস্তাব পাঠাইছে। তাই ছেলের অবস্থা খুবই খারাপ, মানে কিচ্ছু নাই, ঘর বাড়ি কোনো কিছু নেই, একেবারে গরিব। ওই ছেলে কাছে আমার মা আমার বোনের বিয়ে দেয় নাই, আমার আম্মা বিয়ে দেয় নাই। এখন রেহানা যখন বলছে আমার বোনের নিয়ে যাবে ঢাকাতে, আমার মা তখন রাজি হয়ে গেছে। যেহেতু রেহানা ঢাকাতে গিয়া ধরেন ভালো টাকা পয়সা কামাইতেছে, গ্রামের মধ্যে আইসা ভালো জামা কাপড় পরে টাকা পয়সা খরচ করে, ধুমধাম চলাফেরা করে। আমার আম্মার কথা হচ্ছে, তাহলে মনে হয় রেহানা ঢাকাতে অনেক ভালো আছে, তা আমার বোনের ঢাকায় নিলে আমার বোনও ভালো থাকবে, এরকমটা আমার আম্মা মনে করতেছে। এইটা মনে করে আমার আম্মা তখন রেহানারে বলতেছে যে ঠিক আছে, রেহানার সাথে আমার বোনের ঢাকায় পাঠাবে। আমি তো বলি আস্তাগফিরুল্লাহ, এটা তো কোনোদিনও করা যাবে না, কারণ রেহানা কোন মেয়েটা আমি জানি। একদিন রাতের বেলায় করলাম কি ভাই, আসলে কি বলবো, দুঃখের কথা, নিজের কাছে টাকা নেই, এরপরও মানুষের কাছ থেকে ধারটা নিয়ে এক রাতের বেলা আমার বোনের বুঝে টুঝে, আর রাতের 12টা 1টার দিকে আমার বোনের ঘর থেকে নিয়ে আমি ওই ব্যান গাড়ি ড্রাইভারের হাতে তুলে দিয়ে আসি যে তুই আমার বোনের নিয়ে যা, প্রয়োজন এখান থেকে তুই গ্রাম থেকেই চলে যা। এরপরে এই ছেলেটা আমার বোনকে নিয়ে আপনার রংপুর শহরে চলে গেছে। তো শহরে চলে গেছে, আমারে বলছে যে রংপুর শহরে ঠিকানা দিস, অমুক জায়গায় চলে যাবো, ওই জায়গায় তারা চলে গেছে। আমি বোনকে কিন্তু বিয়েও পড়াই নাই, বিয়ে পড়াইতে পারিনি, ওই ছেলের হাতে তুলে দিছি শুধুমাত্র আমার মায়ের হাত থেকে, আমার বউর হাত থেকে বাঁচানোর জন্য। আমি কিন্তু আমার মাকে শেষ পর্যন্ত বলে দিছি যে রেহানা এরকম, রেহানা ঢাকায় যে এগুলো করে। আমার আম্মা এগুলো বিশ্বাস করে না। আমার আম্মা বলে, রেহানা তো পর্দা করে, এত ভালো মানুষ, কিসের এগুলো করে? আমার আম্মা আমার কথা বিশ্বাস না করে আমার বোনকে ওখানে দিয়ে দিতে চাইছিল, যার কারণে আমি আমার বোনকে এভাবে ওই দিক থেকে আমার বোনকে আমি বাঁচাই দিই। এইবার আম্মা আমার উপরে আরও খেপে গেছে, আম্মা জেনে গেছে আমি আমার বোনকে পাঠিয়ে দিছি। আম্মা তখন আমারে আরও গালাগালি করতেছে, একে তো আম্মা খারাপ ব্যবহার করে, এদিক দিয়ে রেহানা খারাপ ব্যবহার করে। ভাই আমি আর নিতে পারতেছিলাম না, আমি আর সহ্য করতে পারতেছিলাম না। এক পর্যায়ে আমাদের এলাকার আরেক লোক, তিনি হচ্ছে কেরালায় থাকে, ইন্ডিয়া কেরালা একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে উনি হচ্ছে আপনার কাজ করে কেরালার মধ্যে, আবার আমাদের এই রংপুরের অনেক মানুষরাই কাজ করে। তো আমি তখন চিন্তা করলাম আমি কেরালায় চলে যাব, ওখানে গিয়ে আমি কাজ টাজ করবো। এবং আমার কাছে তেমন টাকা পয়সাও নাই। আমি আমাদের এলাকার এক ছোটো ভাইয়েও আমার সম্পর্ক হয়, ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে খুব কষ্ট করে, খুব সাবধানতার সহিত বর্ডার পাস করি, এবং বর্ডার পাস করে আমি তখন কেরালার ওইদিকে চলে যাই, ইন্ডিয়া কেরালায়। এবং কেরালায় যাওয়ার পরে ওইখানে গিয়ে আমি তখন কাজ করি এবং আমাদের এলাকার অনেক লোকেরাই কাজ করে, সেখানে আমি তখন কাজ করতেছি। আলহামদুলিল্লাহ কেরালায় যাওয়ার পরে আমার সময়গুলো খুব পাল্টে যায়। আমার যে জীবনে যত কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, এই সব কিছু থেকে আমি আস্তে আস্তে করে সব কিছু ভুলে যাই, একটা নতুন জীবনে পদার্পণ করি। জীবনের এত টেনশান, এত ডিপ্রেশন, এত মহাপেরেশানি, সব কিছু থেকে আমি মোটামুটি বের হয়ে যাই। এবং সেখানে যাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ ভালো করেই কাজ করতে পারতেছি, ভালো করে কাজকাম করি, টাকা পয়সা ইনকাম করি, এবং মায়ের জন্য টুকিটাকি টাকা পয়সা পাঠাইতেছি। আর আম্মার কাছে শুনতেছি আমি কেরালায় চলে আসি, যেদিন আসছি তার 2 দিন পরে রেহানা নাকি ঢাকায় চলে গেছে। মূলত রেহানাকে আমার মনে হয় যেটা আর কি, যে ঢাকাতে ওই ম্যাডাম পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। যখন দেখছি আমি বাড়ি থেকে পালাই গেছি, এরপরে রেহানা চলে গেছে, এটা আমি পরে খবর পাই। তা আমরা টাকা পয়সা পাঠাইতাম, এরকম করে আমি তখন দিন আর রাতগুলো কাটতে থাকে। এমন করতে করতে আমি তখন কেরালার একটা হিন্দু মন্দিরে কাজ পাই।
হিন্দুদের একটা মন্দিরের কাজ পাই, মন্দির পরিষ্কার করা। আমি মুসলমান ছিলাম, এরপর ওরা আমাকে কাজে রাখছে। মন্দিরের চারপাশটা অনেক ময়লা হয়ে থাকে, মন্দিরের চারপাশটা পরিষ্কার করি, পরিষ্কার করি এবং মন্দিরে কাজকাম করি। এইরকম করে অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমার মন্দিরের পিছনে আমি থাকতাম, মানে একটা বাড়ির মধ্যে আমি থাকতাম। সেই বাড়ির মধ্যে একটা মানে একদিন, হয়তো কেরালা ছিল, হয়তো আমার বাংলাদেশ না, একদিন দেখলাম কি একটা মেয়ে মানে কার সাথে যেন কথা বলতেছে, কিন্তু বাংলা ভাষায়। না, আমাদের যে লোকাল যে ভাষাটা আছে না, ওই ভাষায় কথা বলতেছে একটা মেয়ে, মানে অন্য একটা সাইডের ভিতরে, মানে আমি যে বিল্ডিংয়ে আছি, আমি যেখানে থাকি তার পার্শ্ববর্তী একটা জায়গার মধ্যে। তো এরকম বাংলা কথা শুনতে পেয়ে আমি একটু অবাক হয়ে গেলাম যে এখানে এরকম বাংলা ভাষায় কথা বলে কে? এখানে তো আসলে কোনো বাঙালি মানুষ থাকার কথা না, আর বাঙালি তো মেয়ে থাকার কথাই না, যদি ছেলে আছে যারা কাজ টাজ করে, কিন্তু মেয়ে আসবে কোত্থেকে? এবার আমি আস্তে আস্তে করে একটু বাইরে দিয়ে গেলাম, মানে ওই সাইডে দিয়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে কথা বলতেছে ওই জায়গার মধ্যে। পরে আমি মানে তাকায় আছে, ওদের দিকে তাকায় থাকার পরে বলে আমাকে, কেরালা ভাষায় বলো ওরা, যে তাকায় আছে কেন আমার বলে। তাই আমি বললাম, মানে আমি নিজেই বলতেছি, আমি কি আপনার কি বাঙালি? তো মেয়েটা বলে যে হ্যাঁ। আমি বললাম যে বাংলাদেশে কোথায় আপনাদের বাড়ি? মেয়ে বলে বরিশাল, মানে ওই মেয়েটা বলে বরিশালে। তো আমি বললাম আমিও বাংলাদেশি। বলো ও আচ্ছা, এদিকে আসেন। পরে আমাকে ডাক দিয়ে আমি তখন ওদের কাছে যাই। কাছে যাওয়ার পরে দুইটা মেয়ে তখন দাঁড়ায় আছে। পরে আমার বলে যে আপনার বাড়ি বাংলাদেশে কোথায়? আমি বললাম রংপুরে। আপনার নাম কে? বললাম যে শরীফুল। বলে ও আচ্ছা, আমরা তো অনেক দিন ধরে আছি, আমাদের ম্যাডামরা আগে অন্য স্টেটে থাকতো, মানে অন্য শহরে থাকতো, এখন এখানে থাকে। এবং সেও নাকি একটা, মানে এই দুইটা মেয়ে একটা বাসায় কাজ করে, মানে একতা কাজের মেয়ে, এবং দুইটাই অপরূপ সুন্দর, মানে দুটোটা মেয়ে খুবই সুন্দরী। মানে এটা যে বাসায় কাজ করে দেখে বোঝাই যায় না। যখন বলছে বাসায় কাজ করে ভাই, তখনই আমার মাথায় ঢুকে গেছে, ও মাগো, এটা হয়তো রেহেনা কোয়ালিটির হইতে পারে। বাসায় কাজ করা শোনার পরে আমি এই মেয়ের কাছ থেকে দূরে থাকি, এই মেয়ের সাথে আর কথা বলি না। এখন আমি তো মন্দিরের পিছনে একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতাম, মন্দিরের বাইরে যে ঘাস টাস আসে এটা সেটা পরিষ্কার করতাম, ওগুলো কাজ টাজ করতাম। এখন দেখা গেল কি যে এই মেয়েটাই পরে আমাকে, মানে মাঝে মাঝে আমার যেখানে আমি থাকি, কারণ আমি যে রুমে থাকতাম তার থেকে মানে খানিকটা দূরের একটা জায়গায় মেয়েটা থাকতো, ওইখানে মেয়ের মানে ম্যাডামের বাসা, মানে স্যারের বাসা ওইখানেও থাকে। তো হয় কি যে মাঝে মাঝে আমার জন্য আপনার এইটা ওইটা, এই খাবার ওই খাবার আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসে। ধরেন কোনো খাবার পাইলো আমার জন্য নিয়ে আসলো, এইটা ওইটা আমার জন্য নিয়ে আসে। তা আমি এগুলো খেতে চাই না, বা আমি চাই না যে মেয়ের সাথে আমার কথা হোক, কারণ এক মেয়ের কারণে আমার বাংলাদেশ ছাড়ছি, এই কাজের মেয়ের কারণে। আর এই কাজের মেয়ে তো আমার জীবনটাই শেষ করে দিবে। মেয়েটা আমার মাঝে মাঝে এসে খানা দেয়, এমন করে বলা আপনি দেশি ভাই, আপনি খাবার খেলে সমস্যা কি? আপনি তো দেশি ভাই, আমার সাথে এরকম করেন কেন? আমার সাথে কথা বললে কি হয়? আপনার একটা দেশি মানুষ পাইছে, তা কথা তো বলতেই পারি। আমি কথা বলি না। একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতেছে, মেয়েটা কথা বলার জন্য চেষ্টা করে, আর আমি তাকে ইগনোর করে যাচ্ছি। যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি তাকে ইগনোরে করি, তার সাথে কথা বলি না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখলাম যে মেয়েটা আসলেই অনেক ভালো, সে আসলেই অনেক ভালো, আমার খাবার দাবার দেওয়া যায়, আমার সাথে কথাবার্তা বলে, অনেক মধুর সম্পর্ক। তো মেয়েটার সম্বন্ধে যদি একটু জানি তাহলে সমস্যা কি? একদিন বিকেলবেলা মন্দিরের পিছনে বসে আছি, মেয়েটা তখন আসছে। আসার পর আমি তার সাথে একটু ভালো করে কথা বললাম। তা আমি বললাম যে আপনি এইখানে কেন, মানে আপনি এই জায়গায় কেন? বলে আমি ছোটোবেলায় আমার মা আমাকে নিয়ে আসছে। এই মেয়েটা বলে আমার বাবা মারা গেছে, আমার বাড়ি বরিশালে ছিল, আমার আব্বা মারা গেছে, আমার আম্মা তার এক রিলেটিভের মাধ্যমে আমাকে নিয়ে অবৈধভাবে এখানে আসে, এবং আসার পর আমার আম্মা এখানে কাজ টাজ করতে, এক বাসায় আমিও কাজ করতাম, সেখানে আমার আম্মা মারা যায়। আমার আম্মা মারা যাওয়ার পর আমি আর বাংলাদেশে যাই নাই, এবং এই বাসায় মানে এই ঘরেই আমি থেকে গেছি আজকে এত বছর, বহু বছর। তাই আমি বললাম আপনি কি ইন্ডিয়ার কোনো কাগজপত্র কোনো কিছু করছেন? বলে না, অনেকবার বলছিল ইন্ডিয়ান পাসপোর্ট করার জন্য আমার, কিন্তু আমি করি নাই, মানে আমার ইচ্ছা হয় না। আমার বাংলাদেশ ভালো লাগে, আমার দেশে আমার জন্য ভালো, আমি এখানে আর পাসপোর্ট করি না। আমার আম্মা মারা যাওয়ার পর থেকে আমি ওনাদের সাথে আছি, ওনারা খুবই ভালো, আমাকে অনেক আদর করে, যত্ন করে, ভালোবাসে, মানে সর্বোপরি আমাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক। আমি তখন বললাম ও আচ্ছা ঠিক আছে, তাই তো মানে ভালোই হয়, খারাপ কি? তোমার সাথে যেহেতু ভালো একটা সম্পর্ক, তাইলে তো আর কোনো সমস্যা নাই। এরকম করে মেয়েটার সাথে আমার খুবই মধুর একটা সম্পর্ক আপনার শুরু হয়ে গেল। ও আমার বুঝতাম, মানে আমার সাথে অনেকক্ষণ ধরে সুন্দর সুন্দর কথাবার্তা বলে, এবং এরকম করতে করতে ইচ্ছায় বা অনিচ্ছায় হোক আমাদের দুজনের মাঝে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। আমরা যে জায়গাটায় ছিলাম ওই জায়গাটা মোটামুটি অনেকটাই খোলামেলা, চারদিকে বিস্তৃত মাঠ, মাঠের এক কোনায় আমি থাকতাম, এবং সেখানেই হচ্ছে মন্দিরটা। ও মাঝে মাঝে রাতের বেলায় নুপুর পরে ঝুমুর ঝুমুর পায়ে আমার কাছে আসতো, এবং আমার সাথে এসে ও চন্দ্রিমা রাতের বেলায় মন্দিরের পিছনে এক নির্জন জায়গায় বসে গল্প গুজব করতো, কথা বলতো। আজও সেই দিনগুলোর কথা মনে হলে চোখের পানি ধরে রাখতে পারি না।
আমার ভালোবাসার মানুষটা এতই ভালো ছিল যে আমি যখন ওর কপালে আমি যখন ওর মানে ওর কোলে মাথা রাখতাম, ও ছোটো বাচ্চার মতো আমার মাথার চুলগুলো টেনে দিত, আমার আঙুলের মটকাগুলো ফুটিয়ে দিত। সারা দিন এই তো পরিশ্রম করতাম, অক্লান্ত পরিশ্রম করে যখন ওর কোলে মাথা রাখতাম মনে হতো পৃথিবীর সমস্ত কষ্ট মনে হয় এখানেই শেষ হয়ে যায়। ওর কোলে মাথা রাখা মানে মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি সুখ আর শান্তি। ও আমার মাথা টিপে দেয়, মাথার চুল টেনে দেয়, সুন্দর করে আমার সাথে কথা বলে এবং খুবই মিষ্টি করে কথা বলে। আমাদের দুজনের মাঝে খুব অল্প সময়ের ভিতরে এক ধরনের নাম না জানা ভালোবাসার সম্পর্ক শুরু হয়। ও আমাকে অনেকটা ভালোবাসে, আমিও ওকে অনেকটা ভালোবাসি। এই সময় আমি অনেক টাকা জমাই, মানে অনেকগুলা টাকা জমাই। বাড়িতে খুব বেশি টাকা দেওয়া লাগে না, কারণ আমার ছোটো বোনটারও বিয়ে হয়ে গেছে, মা একাই থাকে, মাঝে মাঝে টাকা পাঠাইতাম। এভাবে প্রায় 6 বৎসরের মতো আমি কেরালার ওখানে থাকি। এবং 6 বৎসরে এই মেয়েটার নাম ছিল মনি, যার কথা আমি বলতেছিলাম। এই মনির সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক চলতে থাকে। এবং এই সম্পর্কের সূত্র ধরে ওখানকার যেই লোকজন আছে, মানে সেই এলাকার যে লোকজন আছে, ওরা অনেকেই বুঝে মনির সাথে আমার প্রেমের সম্পর্ক এটা ওইটা। এবং এগুলো বোঝার পরে মনি যেই বাসায় থাকতো ওই বাসা থেকেও তাকে অনেকভাবে বলা হয় যাতে আমার সাথে কথা না বলে, আমার সাথে সম্পর্ক না রাখে, আমার কাছ থেকে সরে যায়। কিন্তু সর্বকথায় মানে সর্বোপরি মনি আমার সাথে কথা বলতো। সবাইকে উপেক্ষা করে, কারো নিষেধ না মেনে, কারো নিষেধ না শুনে, কারো কথা না মেনে আমার সাথেও সম্পর্ক করে যেত। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে মনি অনেকটা অসুস্থ হয়ে যায়, মানে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায়, মানে এতটা অসুস্থ হয়ে যায় বলার মতো না। এবং ওখানকার যে ম্যাডামরা আছে তারা তার ঠিক মতো দেখে না, মানে তার সাথে একটা মানে যে কোনো মানে আমার ইস্যুতে না কোন ইস্যুতে আমি জানি না, তার সাথে সম্পর্ক ভালো না। পরেও ম্যাডামের ওখানে কাজ ছেড়ে দেয়, মানে যাদের বাসায় কাজ করতো ওখান থেকে কাজ ছেড়ে দেয়, আলাদা আরেকটা নতুন বাসায় কাজ নেয়। তো নতুন বাসায় কাজ করে, তো এরকম অবস্থার ভিতরে পড়ে ওই আর নতুন বাসার ম্যাডামরা ডাক্তার দেখায় না। আমি একদিন ডাক্তার দেখালাম, দেখানোর পরে সেখানকার যে মানে কেরালার যে ডাক্তার আছে ওই বলতেছে যে ওনার কিডনিতে সমস্যা, একটা কিডনি বাদ হয়ে গেছে। এবং বাদ হয়ে যাওয়ার পরে মানে আপনার একটা কিডনি বাদে মানে নাই আর কি ড্যামেজলি, এটার জন্য সমস্যা, ওষুধ খাওয়াইতে হবে এবং খুব দামি দামি ওষুধ। মানে আরেকটা কিডনির অবস্থাও খুব একটা ভালো না, এরকম করে বলতেছে, কিন্তু মেডিসিন খাওয়াইতে হবে, মেডিসিনের উপরে টিকে আছে। তাই এখন আমি কি করব, আমার কাছেও তেমন টাকা পয়সা নাই। তা আমার কাছে যা ছিল তা দিয়ে আমি ওরে ওষুধ ভরিয়ে অনেক কিছু খাওয়াই, বাট কোনোভাবে কাজ হয় না। একটা সময় ডাক্তারে সাজেস্ট করে অপারেশন করতে হবে। তো অপারেশন করতে হবে, এখন অপারেশন করার মতো টাকা আমার কাছে আছে, কিন্তু এটা আমার শেষ সম্বল। মানে আমি যদি এই টাকাটা দিয়ে দিই, আমার একটা ইচ্ছা ছিল যে এই টাকাটা নিয়ে আমি দেশে যাব, দেশে গিয়ে কিছু একটা করব। এর মাঝে কিন্তু আমি মনিরে বারবার বলি তুমি কি দেশে চলে যাবে, কিন্তু দেশে যেতে রাজি হয় না। ও বলে দেশে গিয়ে কি করব, দেশে যেতে ইচ্ছে করে না। তো পরে আমার কাছে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো দিয়েই আমি তখন সর্বোপরি নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য ওখানে আমি তখন তার অপারেশন করাই। মানে এই জায়গায় আমি তখন তার যে কিডনিটা ড্যামেজ ছিল ওই অপারেশনটা আমি তখন তারে করাই কেরালাতে। এবং ওইখানে মোটামুটি কম দামি এবং ভালো মানের অপারেশন হয়, ও সুস্থ হয়। এবং সুস্থ হয়ে সবল হওয়ার পর ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক তখন যায়। এবং আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে হসপিটাল থেকে ফেরার পরে ওই এলাকার লোকজন আমাদেরকে অনেকেই পছন্দ করতো, মানে অনেকে আমাদেরকে পছন্দ করে। এবং সেখান থেকে সবাই তখন করলে কি ওর সাথে আমার বিয়ে পড়াই দিল। আমরা বলো তুই যেহেতু মুসলিম, মেয়েটা যেহেতু মুসলিম, তোরা বিয়ে করে ফেল। পরে আমাদেরকে বিয়ে করাই দিল। তো আমরা মানে দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। তো এখানে থাকতেছি। তো মায়ের কাছে চিঠিপত্র লিখি, মা আমাকে চিঠি লেখে, অ্যান্ড মা আমারে বলে বাড়ি যাওয়ার জন্য। মা আমারে বলে তুই বাড়ি চলে আয়, এভাবে ওখানে পড়ে থাকবি কতদিন থাকবি, যেহেতু বিয়ে করছিস বউ নিয়ে বাড়িতে আয়। আর রেহানার কোনো খবর তো আর নাই, রেহানার কোনো খোঁজ খবর নাই, রেহানার কোথাও নাই। এবং আমি তখন করলাম কি যে ঠিক আছে, আমি তখন আমার বউ নিয়ে বাড়ি ফিরবো, মানে আমি আমার বউ নিয়ে বাড়ি আসবো, ওইরকম একটা পরিকল্পনা। তো আমি তখন করলাম যে ঠিক আছে। একটা পর্যায়ে তখন আমি মনিকে নিয়ে বাড়িতে আসছি, মানে বাড়িতে আসছি বলতে বাড়িতে রওনা দিয়েছি সব কিছু ঠিকঠাক করে, মনিকে নিয়ে অবহিতভাবে মানে যেভাবে গিয়েছি ওভাবেই তখন বাড়িতে আসি। এবং বাড়িতে আসার পর আমার আম্মা যখন মনিকে দেখে মানে খুবই খুশি হয়। মনি দেখতে শুনতে এতটা ফর্সা, এতটা সুন্দর, মানে সর্বদিক থেকে মনিকে সবাই পছন্দ করে। আমার মা দেখে, এরপরে আমাদের এলাকার অন্য অন্য লোকজন যারা দেখে, এবং আমার মানে সবাই খুব খুশি হয় যে মনি দেখতে শুনতে এতটা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এরকম করে মনি আমাদের সাথে আছে। এরকম করে আমাদের এলাকার যে চেয়ারম্যানের নাম হচ্ছে হাসান আলী চেয়ারম্যান। তো হাসান আলী চেয়ারম্যান আমাদের বাড়িতে আসে, আসার পর আমার বউকে দেখে, মনিকে দেখে, এবং দেখার পর উনি বলে যে এই তল্লাতে বা এই এলাকাতেও তো এত সুন্দর মেয়ে নাই, এত ভালো মেয়ে নাই, তোর তো কপাল অনেক ভালো, তুই অনেক ভালো একটা বউ পাইছিস, তোর ভাগ্য অনেক ভালো, তোর বউ তোর এত মিষ্টি একটা বউ পাইছিস। উনি আমাকে এগুলো বলে।
তাই আমি ওনার সাথে কথাবার্তা বলি, যাই হোক আলহামদুলিল্লাহ আমার বউ তো আমার সাথে ভালো, উঠা বসা চলাফেরা সর্বদিক থেকে তো আমার সাথে ভালো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায় হঠাৎ করে কে জানি এসে আমাকে ডাকতেছে। আপনার রাত্র এই সময় প্রায় আপনার 12টা কি 1টার মতো বাজে, আমি শুয়ে আছি। পরে আমারে বলতেছে, শরীফুল শরীফুল বাড়িতে আসো, বেরিয়ে আসো। গভীর রাতে এবং দুইবার ডাক দেওয়ার পর আমি তখন মনিরে বললাম যে কে ডাকতেছে। মনি আমারে বলে কে ডাকে তা তো জানি না, তো তুমি একটু বাইরে যাও। আমি তখন বাইরে এলাম এবং বের হয়ে আসার পরে মানে বের হয়ে জাস্ট আসছি, এসে দেখি যে পুলিশ এবং আমি বের হয়েছি, ওরা ঘাপ করে আমার হাত ধরে ফেলছে। ধরার পরে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাই দিছে এবং সাথে দেখতেছে হাসান আলী মেম্বার, মানে হাসান আলী চেয়ারম্যান দাঁড়িয়ে আছে। হাসান আলী চেয়ারম্যানকে দেখে আমি বললাম যে কী ব্যাপার কাকা, আমার হ্যান্ডকাপ পরাইলো কেন? বলে রেহানা তোর নামে মামলা দিছে। যে রেহানা আমার নামে মামলা দিছে, কী কারণে মামলা দিছে? বলে তুই রেহানারে বিয়ে করছিস, ওরা ভরণ পোষণ দেস না, ওরে ছাড়াও শোনায়, ওরা তালাকও দেস না, তালাক না দিয়ে তুই আরেকটা বিয়ে করছিস, এই জন্য রেহানা তোর নামে মামলা দিছে। ওই সময় মনি কিন্তু আমার এই সবসময় সমস্ত ঘটনাগুলো জানতাম। এখানে একটা বিষয় বলি নাই, বলতে ভুলে গেছিলাম, আমার অতীত কিন্তু আমি মনির কাছে বলেছি, সব কিছু বলেছি। আমার সাথে রেহানার বাসায় থাকলে রেহানা আমার সাথে কী করতো, ওই ম্যাডাম কী করতো, এই সব কিছু জেনেই কিন্তু মনি আমাকে বিয়ে করছে। এই সমস্ত কিছু জেনেই কিন্তু বিয়ে করছে, আমার কাছে কোনো কিছু লুকাই নেই। পরে আমাকে এখানে আসার পরে তখন এই পুলিশে ধরে ফেলে আমাকে সে জায়গায় থেকে পুলিশে তখন হ্যান্ডকাপ পরে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে থানা থেকে আমাকে তখন আমি থানার মধ্যে পড়েছিলাম, অনেক দিন ধরে থানাতে ছিলাম, আমাকে চালান করে নেই। থানার মধ্যে পড়ে আসি, থানা থেকে চালান করে নেই এবং 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং আমার তো বিষণ্ণতায় সময় কাটতেছে যে আমি এখন কী করবো। মানে 5 লাখ টাকা তো আর মুখের কথা নেই, 5 লাখ টাকা আমি কই পাবো? আমার পক্ষে তো 5 লাখ টাকা দেওয়া সম্ভব নেই। এবং সেই জায়গা থেকে থানাতে আমার নামে আরও অনেকগুলো মামলা দায়ের করা হলো, ধর্ষণ মামলা, এই মামলা সেই মামলা, এবং সেখান থেকে আমাকে কোর্টে চালান করে দিল। আমি তখন চালান করে দেওয়ার পরে কোর্টে চলে গেলাম এবং সেখান থেকে আমার রায় হয়ে যাওয়ার পরে প্রায় আপনার 3 মাস পরে, 2 থেকে 3 মাস পরে একদিন গারদে আমার সাথে আমার বউ মনি দেখা করতে আসে। ওই দিন মনির দিকে তাকে আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে যাচ্ছিল, ওর চোখের পানিগুলো টলমল করতেছে, ওর মনটা অনেক খারাপ। আমি তখন বললাম কী হয়েছে, তুই এরকম মন খারাপ করতেছো কেন? ও আমাকে বলতেছে কিছুই হয় নাই, তোমাকে কি আমি এখান থেকে বের করবো? ও আমারে বলে। আমি বলি তুমি কেমনে বের করবা, তোমার কাছে কোনো টাকা আছে? আমি তো আমার নিজের টাকা দিয়ে তোমার অপারেশন করাইলাম, তাহলে তো তুমিই মরে যেতা, তুমি টাকা কোথায় পাবা আমাকে বের করার জন্য? ও তখন কান্না করতেছে আমার দিকে তাকায়, আমিও কান্না করতেছি। আমরা তখন এতটা অসহায় ছিলাম পরিস্থিতির কাছে, অর্থের কাছে, আইনের কাছে, যে আমাদের কাছে মনে হয় যে আসলেই আমাদের এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। মানে তখন এতটাই অসহায় হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু আমাকে আর কেউই দেখতে আসে না, মনিও দেখতে আসে না, আমার মা মাঝে মাঝে আসে। খুব খারাপ একটা অবস্থার মধ্যে তখন সময় কাটতেছে। আমার বড় বোন জামাইও একদিন আমাকে দেখতে আসছে। এরকম করতে করতে প্রায় 1.5 বছর আমি জেলে ছিলাম এবং 1.5 বছর জেলে থাকার পরে 1.5 বছর পরে আমাকে তখন জেল থেকে ছেড়ে দিল, মানে আমাকে খালাস করে দিল। তো 1.5 বছর পর যখন আমাকে জেল থেকে মুক্তি দিল, অবাক করা বিষয় কি জানেন, আমাকে কেউ দেখার জন্য আসে নাই, না আমার মা, না আমার বোন, না আমার বোন জামাই, না আমার ভালোবাসার মানুষ আমার স্ত্রী মনি, কেউ আমাকে দেখার জন্য জেলে আসে নাই। আমি তখন জেল থেকে বের হইছি এবং জেল থেকে বেরোয়ার পরে তখন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছি। রাত্রে 10:30 কি 11:30 এরকম হবে, ওই সময় আমি তখন বাড়িতে গিয়ে পৌঁছাই। তো বাড়িতে যাওয়ার পরে দেখি কি আমার আম্মা মুরগি রান্না করছে। আমার বোনও আমাদের বাড়িতে, মানে বড় বোন আমাদের বাড়িতে, ছোটো বোন আমাদের বাড়িতে মুরগি রান্না করছে। তারা জানে আজকে আমি বাড়িতে আসবো। তাই আমি একটু অবাক হয়ে গেলাম যে তোমরা জানো আমি বাড়িতে আসবো, আমার জন্য তোমরা মুরগি তরকারি রান্না করলা এবং তোমরা জানো আমি বাড়িতে আসবো, কিন্তু তোমরা আমার আনতে গেলা না কেন? আমি তো জেল থেকে বেরোইছি, তোমরা তো যেতে পারতো। আমার মায়েরে বলে, আমার বোনেরে বলে, তারা কেউ কথা বলে না। ঘরের মধ্যে তখন ঢুকার পরে বললাম যে মনি কই, মনিকে তো দেখতেছি না। আমার আম্মা বলে মনি ইন্ডিয়া চলে গেছে, আমারে বলে। আমি বললাম কী বলো তুমি, মনি ইন্ডিয়া চলে গেছে? এটা কোনো কথা? মনি কেন ইন্ডিয়াতে চলে যাবে? মনি তো ইন্ডিয়াতে যাওয়ার কথা না। এর যে মনি কিন্তু আমাকে মাঝে মাঝে দেখতে যাইতো, জেলখানায় 2 বার গেছিলো। ও যাইতে ও আমাকে বলা হয়তো আমি তোমার এখানে আর আসতে পারবো না, মানে এগুলো আমাকে বলতো। পরে ওর দিকে আমি তাকাইলে না, ওর চোখে বুকের মাঝে অনেক বিষণ্ণতা দেখতাম, অনেক কষ্ট দেখতাম, যে মনে হতো ওর ভিতরে অনেক কষ্ট। আমি কী কষ্ট ভাই তা তো আর আমি জানি না, মানে কী কষ্ট তা তো আর আমি বুঝি না, বাট দেখে মনে হয় অনেক কষ্ট। আমি তখন সহ্য করতেছি যে ঠিক আছে,
বেরোইলাম। পরে আমার মা বলল চলে গেছে। কোথায় চলে গেছে? ওরে নিয়ে গেছে, মানে একবার বলে নিয়ে গেছে, আবার বলে চলে গেছে। তো সারাটা রাত তখন ছিলাম, বাট ঘুমাইতে পারতেছিলাম না যে এত বছর পরে জেল থেকে বেরোইছে, ভালোবাসার মানুষটাকে নিয়ে একটু ঘুমাবো বা ওর কী অবস্থা জানবো, বাট ওকে আমি পাচ্ছি না। আমি কিন্তু মনিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। পরে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে মারে বলি যে মা আসলেই মনি কই গেল, তোমরা আমার একটু সত্যি কথা বলো। মানে তোমাদেরকে দেখে মনে হয় যে তোমাদের প্রত্যেকের মাঝেই না চোখে মুখে আমি মিথ্যার আভাস পাচ্ছি। তোমরা মনে হয় কিছু একটা বিষয় লুকিয়ে রাখছো, আমার কাছে বলতে চাও না। তোমরা প্রত্যেকেই কোনো একটা বিষয় হাইড করতেছো। আমার কী হাইড করতেছো আমার কাছে বলো, আমি একটু শুনি তোমরা কী লুকাচ্ছ। আমার আম্মা তখন বলে আমরা কিছুই লুকাচ্ছি না, তুই আমাদেরকে ভুল বুঝতেছিস, তুই উল্টাপাল্টা কথা বলতেছিস। মনে চলে গেছে, তুই জেলে চলে গেলি, ওই কি আর থাকবো? ওর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, কিছু হয় নাই, তাহলে কি ও থাকে? ও চলে গেছে। এরকম করে আমি গ্রামের মধ্যে হাঁটতেছি, এদিক সেদিক যাইতেছি, কেউ আমার কোনো কিছু বলে না, কিন্তু সবাই জানি আমার দিকে কেমন কেমন করে একটু তাকায়। মানে কেউ কোনো কিছু বলে না, মানে আমার কাছে মনে হয় যেন পুরো গ্রামের মানুষ কোনো একটা বিষয় লুকিয়ে রাখছে। এবার আমি হাসান আলী চেয়ারম্যানের বাড়িতে যাব, যে হাসান আলী চেয়ারম্যান বাড়িতে আছে কি না, ওনার সাথে একটু দেখা করতে যাব। ওনার সামনেই তো আমাকে ধরে নিয়ে গেল, উনি তো আমাকে কোনো হেল্প করলো না। পরে হাসান আলী চেয়ারম্যানের বাড়িতে গেছি, যাওয়ার পরে ওই বাড়িতে কাজের বইটি থাকে। হাসান আলী চেয়ারম্যান বিয়ে করে নাই, মানে বিয়ে করছে বাট ওনার বউ চলে গেছে, বাচ্চা কাচ্চা নাই, এবং উনি ওভাবেই আছে। কাজের মহিলারা বললাম চেয়ারম্যান সাহেব কই? বলে চেয়ারম্যান তো রংপুর শহরে থাকে, এখন আর গ্রামে থাকে না। তো বললাম রংপুর শহরে থাকে কেন? শহরে থাকে কেন? বলে শহরে চলে গেছে, এখন আর গ্রামে থাকে না। এইভাবে তখন সময়গুলো কাটতে কাটতে আরও একটা দিন কেটে গেল। খেয়াল করেন আমি কোনো খবর পাই নাই। মানে একদিন পরে আমি তখন চায়ের দোকানে, মানে আমাদের এলাকায় চায়ের দোকানে চা খাইতে আসি, সবাই যেন আমার দিকে কেমন করে করে তাকায়, সবাই তাকাইতেছে। চায়ের যে দোকানের মালিক কামাল কাকা বলি আমি, ওনার নাম হচ্ছে কামাল আর কি, কামাল কাকা ডাকি, চায়ের যে দোকানদার। সবাই চা খাইলো, সবাই চা খায় আমার দিকে, সবাই আর নজরে তাকাইতে আছে। এই কথা ওই কথা অনেক কথাই আমারে বলতেছে, সবাই বলতেছে। এবং চা খাইলাম, চা খাওয়ার পর এক এক করে সবাই তখন উঠে চলে গেলাম, আমি বসে আছি। পরে কামাল কাকা আমারে বলতেছে যে কিরে শরীফুল, বাড়ি যাবি না? এত রাত হয়েছে, এখানে বসে থাকবি? আমি বললাম কাকা বাড়ি যেয়ে কী করবো, আপনি তো জানেন আমার বউ ইন্ডিয়াতে চলে গেছে, আমার তো বউ নাই। পরে বলে তা বউ নিয়ে আরেকটা বিয়ে কর, বিয়ে করে বাড়িতে গিয়ে ঘুমা, এখানে বসে থাকলে হবে? তখন দোকানটা বন্ধ করতেছে। দোকানটা বন্ধ করতে করতে উনি আবার আমার বলে যে তুই চলে যা। মানে আমার কাছে মনে হয় উনি আমার কাছ থেকে দূরে সরে যেতে চায়, মানে আমাকে ইগনোর করতেছে, অবহেলা করতেছে। পরে আমি বললাম যে কাকা আপনি কি আমার অবহেলা করতেছেন? বলে না, অবহেলা করবো কেন, তুই বাড়ি যা আমার বলে। মানে উনি আমার সাথে কথাই বলতে চায় না আর কি। এক কথায় বলতে গেলে উনি আমারে মানে কথা লুকিয়েইতেছে, আমার কাছ থেকে সরে যাওয়ার ট্রাই করতেছে। পরে আমি বললাম কাকা আমি আপনার সাথে আপনার লাইটে আপনার সাথে বাড়িতে যাব, আপনার লাইটের আলোতে, আমার তো লাইট নেই, অন্ধকার, আমি আপনার সাথে বাড়ি যাব। পরে দোকানটা বন্ধ করছে, কইরা আমার সাথে রওনা দিছে। দুজনে লাইটের আলো দিয়ে যাচ্ছি, মাঝ বরাবর গেছি, এবং ওই সময় আমার পা ধরে চিৎকার করে কান্না করেছে। কাকা আপনি জানেন, পা ধরে চিৎকার করে কান্না করে দিচ্ছে, কাকা আপনি জানেন আমার বউ কই আছে, এটা আর কেউ না বলুক আপনি বলতে পারবেন আমার বউ কই আছে। কাকা আপনার পায়ে ধরে আপনি আমার কাছে সত্য কথা বলেন। গভীর রাত্র প্রায় 11টা 12টা 1টা মতো বাজে এরকম। গ্রামের চা দোয়ানছে বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় ধরছে। আপনি আমারে বলেন, আমি আপনার পায়ে ধরতেছি, আমার তো বাবা নাই, ছোটোবেলায় তো বাবারে হারাইলাম, আপনি তো আমার বাবার মতো ছিলেন, আমাকে আদর করছেন, যত্ন করছেন, আমার আদরের ছোট্ট সোনামণি কই গেল আমার একটু বলেন। আমি ওরে ভালোবেসে সুদূর ইন্ডিয়ার থেকে আমাকে নিয়ে আসছে, আপনি আমাকে বলেন যে ও কোথায় গেছে। আমার কাকা আমার বলি তোর মায়ের জিগা, আমাদের থেকে তোর মাই ভালো জানে। আমি বলে আমার মা ভালো জানে না, আমাদের থেকে আমার মা ভালো জানে না, আপনি ভালো জানেন, আপনি বলেন। কেউ আমাকে বলে না, গ্রামের সবাই আমার কাছে কথা লুকাইতেছে, গ্রামের প্রত্যেকটা মানুষ আমার কাছে কথা হাইড করতেছে, কেউ আমার সাথে কথা বলে না। সবাই কেমন জানে আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, আমার সাথে কথা বলতে চায় না, আমার সামনে আসতে চায় না। ও কাকা, কাকা ও আপনি বলেন আমার মনি কোথায় গেছে, কি হয়েছে আমার মনির? কাকা তখন বলে বাবারে তুই আমার এমন করে ধরছিস, আমি তোরে না বইলা পারতেছি না, কিন্তু বাবা খবরদার, আমি যে তোর এই কথাটা বলছি এটা তুই কাউরে বলিস না, কাউকে জানাইস না। আমি বললাম না কাকা, আমি কখনো কাউরে বলবো না, আমি কাউকে জানাবো না, তাও আপনি আমার কাছে বলেন কি হয়েছে। আমার কাকা বলে তোর মনি ইন্ডিয়াতে যায় নাই, তোর মনি কেরালাতে যায় নাই। আমি বললাম তাহলে কোথায় আমার মনি? আমার কাকা বলে তোর মনি হাসান আলী চেয়ারম্যানের সাথে রংপুর শহরে আছে।
কাকা, এটা কেমন কথা? এটা আপনি কি বলতেছেন যে আমার বউ হাসান আলী চেয়ারম্যানের সাথে রংপুর শহরে আছে? কেমনে কাকা? কাকা তখন আমার বললো, বাবারে আসলে ওই রেহানা বলস আর যাই বলস, সবচেয়ে বড় ক্রিমিনাল ওই হাসান আলী চেয়ারম্যান। তুই যখন তোর বউটারে নিয়ে বাড়িতে আসছিস, বাড়িতে আসার পরে হাসান আলী চেয়ারম্যান তোর বউরে দেইখা ওর জিব্বায় পানি চলে আসছে। ও তোর বউরে কেমনে তার ঘরে নিয়ে যায় বসে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত সে উল্টা টাকা দিছে রেহানারে। রেহানা যাতে তোর নামে মামলা করে, তোর নামে যখন রেহানাকে দিয়ে এই হাসান আলী চেয়ারম্যানে মামলা করায়, হাসান আলী চেয়ারম্যানে রেহানাকে দিয়া তোর নামে মামলা করায় এবং সেই মামলায় পুলিশ তোরে ধরে নিয়ে যায়। আর পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে তোর নামে আরও অনেকগুলো মামলা দেওয়া হয়। তোর অবস্থা এমন করে দেওয়া হয়েছে, তুই জীবনে কোনো দিনও জেল থেকে বেরোতে পারতি না। তুই সারা জীবন জেলের কুঠুরিতে তোর পুড়ে মরা লাগতো। ওই সময় ওই নিকৃষ্ট হাসান আলী চেয়ারম্যান তোর মায়ের কাছে প্রস্তাব দেয়, তুমি যদি মনিরে বুঝে আমাকে বিয়ে দিতে পারো, মনির যদি আমার কাছে দিয়ে দাও, তাহলে আমি কথা দিলাম আমি তোমার ছেলেকে জেল থেকে বের করব। তোমার ছেলেকে আমি জেলের কুঠুরি থেকে বের করে আনবো যদি তুমি মনিকে রাজি করাইতে পারো। আমার মা তখন রাজি হচ্ছিল না। হাসান আলী চেয়ারম্যানের চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমার আম্মা মনির পা চেপে ধরে, আমার মনির কাছে কান্না করে বলে নাকি যে তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হও, তুমি রাজি হলে আমার ছেলেটা জেল থেকে মুক্ত পৃথিবীতে ফিরে আসবে। আমার ছেলেটাকে খাঁচায় বন্দি করে রেখো না, তুমি রাজি হয়ে যাও। মনি নাকি তখন রাজি হয় এবং রাজি হওয়ার পরে হাসান আলী চেয়ারম্যানের সাথে আমার মনির বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে হাসান আলী চেয়ারম্যান গ্রাম থেকে মনিকে নিয়ে শহরে চলে যায়। এরপরে সেখান থেকে আমাকে জেল থেকে টাকা দিয়ে হাসান আলী চেয়ারম্যান মামলা উঠে এবং সেখান থেকে আমাকে বের করে আনে। আমি রাতের বেলায় তখন বাড়িতে যাই, ওনার কথাগুলো শুনে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে মাকে চুরি ধরে চিৎকার করে কান্না করে বলতেছে, মা গো, ও মা, তুমি কি বলতে পারো এ দুনিয়াতে আল্লাহ গরিব কেন বানাইছে? ও মা, তুমি কি বলতে পারো দুনিয়াতে গরিব কেন বানাইছে? মা গো, গরিবই কি একটা মানুষের অভিশাপ? মা, এই অভিশাপ থেকে আমি কবে মুক্তি পাবো? মা গো, এই অভিশাপ থেকে আমি কবে মুক্তি পাবো? আমার মা তখন আমাকে জড়াই ধরে বলতেছে, তুই কি বলতেছিস বাবা? আমি বললাম, মা গো, আমার সোনা ময়না পাখিটারে তুমি হাসান আলী চেয়ারম্যানের মতো একটা খারাপ লোকের হাতে কেমনি তুলে দিলা? কেমনি এরকম একটা বয়স্ক লোকের কাছে তুমি আমার ভালোবাসা মানুষটারে তুলে দিলা? মা গো, তুমি কি একটাবার ভাবো নাই আমি তোমারে ভালোবাসি? মা, তুমি আমারে কেমনে ধোকা দিলা? আমার মা বলে, বাবারে, এটা যদি না করতাম তোর ছোট বোনের সংসারটাও ভেঙে যাইতো, তুই সারা জীবন জেলে থাকতি আর তোর বউটা আমার ঘরে পচে মরতো, যার জন্য বউটা একটা জামাই পাইলো, তুই জেল থেকে বেরোইলি, তোর বোনের সংসারটাও বেঁচে গেল। এই বলে, আমার বোনের সংসার কেমনে ভাঙতো? আমার মা বলে, তোর বোনের সংসারটা ভাঙিয়ে দিত হাসান আলী চেয়ারম্যান, এমন কাহিনী করছিল। শুধুমাত্র তোর বউটারে দিয়ে আর সব কিছু থেকে মাপ পাইছে। আমার মারে বললো, আমার বউ কই আছে? মা আমারে জড়াই ধরে বলে, বাবারে, এই কথা আর একবারও মুখ থেকে বাইর করিস না, আর একবারও বলিস না তোর বউ কই আছে। তুই বলিস না, তুই তোর বউরে দেখতে যাইস না। আমি বললাম, না মা, আমি কেন দেখতে যাব না? আমি আমার বউরে দেখতে যাবো। আমার মা বলে, যাইস না বাবা, তুই ওইদিকে যাইস না, হাসান আলী চেয়ারম্যান চলে গেছে, তুই ওইদিকে যাইস না। আমি তখন শহরের মধ্যে খবর লাগাইলাম আমার বউরে কোথায় রাখছে। খবর লাগায় জানতে পারি একটা বাসায় হাসান আলী চেয়ারম্যান আমার বউরে নিয়ে থাকে। আমি একদিন দুই দিন বাসায় সামনে গেছি, হাসান আলী চেয়ারম্যান মনে হয় দেখছে। দেখার পরে আমাদের এলাকার এক লোকের দিয়ে আমার খবর পাঠাইছে। ওই লোক এসে আমারে বলতেছে, হাসান আলী চেয়ারম্যান তোরে আবারও জেলে ঢুকাই দিব। এর কয়েকদিন পরে আমি তাও ওইখানে যাইতাম ওরে দেখার জন্য। এবং একটা পর্যায়ে হাসান আলী চেয়ারম্যান আমার বউ মনিরে নিয়ে বাড়িতে চলে আসছে, ডিরেক্টলি বাড়িতে আসার পরে রাত্র প্রায় 11টার দিকে একদিন আমাদের বাড়িতে আসছে। আইসা আমার ডাইকে উঠেছে, ঘুম থেকে উঠে বলে, শরীফুল, তোর বউয়ের আমি বিয়ে করছি, এখন সে আমার বউ তোর চাচ্ছি। তুই এমন কিছু করবি না যেটার কারণে তোরা আমার আবারও জেলে ঢুকাইতে হয়। এবার যদি তুই জেলে ঢুকতে পারিস, তুই সারা জীবনও জেল থেকে বেরোইতে পারবি না। এবার যদি তুই জেলে ঢুকে যাস, তোরা আমি সাবধান করতেছি, আমার বউয়ের তুই বিরক্ত করিস না, আমার বউয়ের কাছে তুই যাইস না। এটা বলার পরে আমি বললাম, ঠিক আছে কাকা, আমি যাব না।
এরপরে আমি আমি আর মনিকে বিরক্ত করলাম না। মনিকে বিরক্ত করা আমি পুরোপুরিভাবেই ছেড়ে দিলাম। তখন আমি আগে বাঁশি বাজাইতে পারতাম, এমনি আমার একটা বাঁশি বাজানোর একটা অভ্যাস ছিল, বা বাঁশি বাজাইতে পারতাম। তখন আমি করলাম কি, মাঝে মাঝে রাতের বেলায় মনের দুঃখ সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে বাঁশিটা নিয়ে বেরিয়ে যাইতাম। বাঁশিটা নিয়ে বাসা থেকে বের হইতাম এবং বের হওয়ার পরে আমি একটা জায়গায় গিয়ে বাঁশিটা বাজাইতাম। আমাদের এলাকারই একটা জায়গার মধ্যে গিয়ে ওখানে বসে আমি বাঁশিতে ফু দিতাম, বাঁশি বাজাইতাম। মনের দুঃখ কষ্টগুলোকে ভুলে থাকার জন্য বাঁশির মাধ্যমে নিজের দুঃখগুলোকে ভুলে থাকলে আমি বাঁশি বাজাইতাম, বাঁশি বাজাইতাম, বাঁশি বাজাইতাম এবং বাঁশির সুরে হারিয়ে যেতাম, বাঁশির সুরে হারিয়ে যাইতাম। এবং এরকম করে বাঁশি বাজায় হাসান আলী চেয়ারম্যান মানুষের কাছে বিচার দেয় যে শরীফুল বাঁশি বাজানো, বাঁশি বাজাইতে মানা করো। আমি তারপরেও বাঁশি বাজাই, বাঁশি বাজানো আমি বন্ধ করি না। আমার বিশ্বাস আমার বাঁশির সুরে আমার ভালোবাসার মানুষটা হয়তো একদিন আমার কাছে চলে আসবে, এই সুরটাকে ঘর থেকে বের করে আনবে। ঠিক একদিন চন্দ্রিমা রাতের বেলায় আমি যখন পুকুর ঘাটে বসে বাঁশি বাজাইতেছিলাম, আমার ভালোবাসার মানুষটা হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে চলে আসছে। আমার কাছে আইসা আমার ডাক দিছে, শরীফুল, ও শরীফুল। শরীফুল বলে যখন ভাই ডাক দিছে, ওর দিকে ফিরে তাকানোর পরে দেখলাম ওর চোখ থেকে বন্যার মতো পানি ঝরতেছে এবং আমি লাফ দিয়ে ওই ঠোরে চড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আমারে বলে, তুমি কেন আমার এইভাবে ডাকো? তুমি জানো না ওই দুষ্ট চেয়ারম্যানের ঘর থেকে আমি বেরিয়ে আসতে পারি না? চেয়ারম্যান তো আমাকে লোক দিয়ে পাহারা দিয়ে রাখে, তুমি কেন বাঁশি বাজাও? তুমি এখানে আহার বাঁশি বাজাইও না। আমি বললাম, তুমি এটা কী করলাম উনি? ও বলে, আমার হাতে সময় নেই, আমার হাতে সময় নেই, আমি চলে যাচ্ছি, তুমি বাঁশি বাজাও না, তুমি বাঁশি বাজাও না। আমি বললাম, আমি তো মরে যাব। ও বলে, কেন মরে যাবা? তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই তো আমি সব কিছু সহ্য করেছি, তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই তো আমি মরণকে বরণ করেছি। বলো, আজকে সেই তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে বলো? আমি তো তোমার জন্যই বেঁচে আছি। আমি তখন ওকে বললাম যে, তুমি চলো, আমরা দূরে কোথাও চলে যাই, আমরা এখানে আর থাকবো না, আমরা দূরে কোথাও চলে যাই। আমাকে বলে, কত দূরে যাবা? আমি বললাম, চলো না, আমরা পৃথিবী ছেড়েই চলে যাই। ও তখন আমাকে বলে, প্লিজ পাগলামি করো না, একটু ধৈর্য ধারণ করো। এইরকম করে কথাবার্তা বলার একটা মুহূর্তে হঠাৎ করে কিছু লোক এসে আমাদেরকে এখানে ধরে ফেললো। এটা ছিল চেয়ারম্যানের বাড়ির লোক এবং ধরার পরেই আমারে এবং মনিরে দুজনেরই চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে চেয়ারম্যানকে ডেকে ঘুম থেকে উঠাইল। মধ্যরাতে আমাদেরকে তখন চেয়ারম্যানের বাড়ি উঠানে বাঁধলো। বাঁধার পরে সকালবেলা চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যানের লোকজন এবং আমার আম্মাকে, আমার জেঠুকে, আরও কয়েকজনকে, গ্রামের লোকজনকে ডাকানোর পরে মনিরে তখন ঘরের ভিতরে নিয়ে গেল। আমার উপরে শুরু করলো টর্চার, মানসিক টর্চার। আমাকে প্রচুর মারলো, এত মারা মারছে আমি আপনাকে মায়ের বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। আমাকে মাইরা বলে দিছে, যদি কোনো দিন এরপরে আমার মনির সাথে আমি দেখা করি, মনির সাথে আমার কোনো দিন দেখা হয়, তাহলে আমাকে এই গ্রাম থেকে চিরতরে বের করে দিবে। এরপরে আমাকে এখান থেকে মেরে বাড়িতে বিদায় করে দিল এবং আসার পরে আমি আবারও কান্নাকাটি করতেছি। এই ঘরে ওই ঘরে ওইখানে বসে কান্নাকাটি করি। আমার মা আমাকে বুঝায়, তুই কাজিস না, আর কত কষ্ট সহ্য করবে, আল্লাহ তালার কাছে কর, আল্লাহ তালা ঠিক করবে, আল্লাহ তালা ভালো করবে। কিন্তু আমি তো ভুলতে পারি না। সময় যত সামনের দিকে যাচ্ছে, মনির প্রতি কষ্ট আমার ঠিক ততটাই বাড়তেছে। আমি মানতে পারলাম না। এভাবে মাসখানেক কেটে গেল এবং আবারও আমি সে আগের মতো করে বাঁশি বাজাইতে শুরু করি। আবারও আমি বাঁশি বাজাই, ওই জায়গায় গিয়ে আমি বাঁশি বাজাই, বাঁশির সুরে আমি হারায় যাই। প্রতি রাতে বাঁশি বাজাই, সারাটা রাত মনের ভিতরে লুকিয়ে থাকা কথাগুলো বাঁশির সুরে আমি আমার ভালোবাসার মানুষের কানে পৌঁছে দিই। এমন করে বাঁশি বাজাতে একদিন হলাম কি জানেন, ক্লান্ত হয়ে গেলাম, প্রচুর ক্লান্ত। সেদিন বাঁশির সুরে বারবার বলতেছি, আমি তোমাকে না পেলে মরে যাব। বাঁশির সুরে বারবার বলতেছি, আমি আত্মহত্যা করব, আমি বাঁচব না, আমি মরে যাব। এবং সেদিন রাত্র প্রায় 3টার দিকে বাঁশি বাজিয়ে শেষ করে ঘরে শুইতে গেলাম। ঘুম আসে না, কখনো খাটের এই পারে, কখনো ও পারে, 2 পার করে সময় পার করতেছি। সকালবেলা আমার মা এসে আমারে ডাকতেছে, ও শরীফুল, তাড়াতাড়ি উঠ, কি জানি হয়েছে। আমি বললাম, কী হয়েছে?
মা বলে চেয়ারম্যানের বাড়ির দিকে অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, থানা থেকে পুলিশ আসছে, যা তো একটু কী হয়েছে। আমি তখন খাটের উঠে তখন দৌড় দিলাম এবং দৌড় দেওয়ার পরে আপনার চেয়ারম্যানের বাড়ির কাছাকাছি গেছি। চেয়ারম্যানের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে সবাই তখন দৌড়াদৌড়ি করতেছে। বললাম কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে শরীফুল ইসলামের এই হৃদয় বিদারক গল্পটা শোনার জন্য। আমার মনে হয় বুকের উপর একটা পাথর জমে আছে। গল্পটা যখন পড়েছিলাম তখনও ঠিক এমন কষ্ট হয়েছে এবং রেকর্ড করতে গিয়েও সেম কষ্ট হয়েছে। কাগজে বানানো টাকার ওই কেজে পাওয়ার, যদি আপনি গরিব হন, অভাবে থাকেন, তবেই বুঝতে পারবেন। আল্লাহ গরিব করে কাউকে জন্ম না দেখ, এটাই তার কাছে আমার প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।